আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সব ঠিকঠাক আছে? কমেন্ট করে জানাও। বা তোমরা যারা আমাদের সাথে মিটে আছো তাও তো সরাসরি বলতে পারবা। তোমরা কি দেখতে পাচ্ছ ঠিকঠাক? আমাকে একটু জানাও, মানে পুরো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমি একটু আমার ওয়াল থেকে শেয়ার করে দেই। টু ওকে, সো হোপফুলি এভরিথিং ইজ ওকে। তোমাদের একটু কথা বলতে হবে। ইয়ামিন, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, ঠিক আছে তো নাকি? ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে ঢুকতেছি ফাউন্ডেশনের খুব মৌলিক জিনিসপত্র, এবং আজকের ক্লাস থেকে দেখবা যে কী পরিমাণে প্রশ্ন আসে, এবং একেবারে আজকের ক্লাসটাকে বলতে পারো কেমিক্যাল লিটারেসির ক্লাস। আমি একটু লিখে দেই, শব্দটা হচ্ছে কেমিক্যাল লিটারেসি। মানে কি? LITERACY মানে কি? মানে হচ্ছে তুমি রাসায়নিক ভাষা পড়তে পারো কিনা, আর কিছু না। একটা যৌগ দেখে তার নাম বলতে পারো কিনা, হ্যাঁ, বা এটা কী ধরনের যৌগ, কী ধরনের তার আচার আচরণ বৈশিষ্ট্য, সেটা যদি বলতে পারো তাহলে বলতে হবে তুমি কেমিক্যালি লিটারেট, তুমি কেমিক্যালি শিক্ষিত। হ্যাঁ, তাহলে তোমাকে বলতে হবে তুমি রাসায়নিকভাবে অশিক্ষিত। সো চলো আজকে আমরা সেই কেমিক্যাল লিটারেসি অর্জন করতে যেয়ে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটার নাম হচ্ছে অ্যাসিডের পরিচিতি, অম্ল পরিচিতি। তুমি অ্যাসিড চিনো কিনা? যদি তুমি অ্যাসিড না চিনো তাহলে তুমি কেমিস্ট্রিতে প্লাস কেন? তুমি অনার্স মাস্টার্স যা করে আসো, তুমি একটা গাধা। কারণ অ্যাসিডের নাম থেকে লবণের নাম আসে, বুঝছো? লবণের নাম মানে কি? ধরো তোমাদের সবচেয়ে পরিচিত যে লবণ, আমি যদি সেটা লিখি NaCl, সোডিয়াম ক্লোরাইড। সো এইখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, একটা যৌগের মধ্যে দুইটা পার্ট থাকে, তাই না? ইউজুয়ালি দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলি পজিটিভ পার্ট, একটা হচ্ছে নেগেটিভ পার্ট। তো একটু ভেবে দেখো তো, কোন পার্টটায় কোন অংশটার নামকরণে ঝামেলা হয়, মানে কোন অংশটার নামকরণ বেশি গ্যাঞ্জামের? আমাকে একটু বলো তো, অধাতু ধনাত্মক নাকি ঋণাত্মক? বা ঋণাত্মক। অধাতু ঋণাত্মকের সমূহের। নাম। বুঝি নাই, আবার বলো। অধাতুর। অধাতু বা নেগেটিভ যে সাইডটা থাকে এটা সবসময় গ্যাঞ্জাম করবে। যেমন সোডিয়াম যখন একা একা থাকে তার নাম সোডিয়াম, ও যৌগের মধ্যে গেলে ওর নাম সোডিয়াম। কিন্তু এই ভদ্র মহিলা ক্লোরিন, তিনি যখন একা থাকেন তখন তার নাম ক্লোরিন, তিনি যখন যৌগের মধ্যে ঢোকেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন, অর্থাৎ রাসায়নিক বন্ধনে আবদ্ধ হন, তখন তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লোরাইড। আচ্ছা, কখনো বলছি ক্লোরাইড, কখনো বলছি ক্লোরাইট, কখনো বলছি ক্লোরেট, তাই না? কখনো বলছি পারক্লোরেট, কখনো হাইপোক্লোরাইট। এই যে কখন যে কোন জিনিসটা বলে, ঋণাত্মক অংশের নাম, দ্যাট উইল অলওয়েজ বি এ গ্যাঞ্জাম টু ইউ আনলেস ইউ লার্ন দ্য অ্যাসিড। অ্যাসিড শেখা লাগবে, অ্যাসিড শিখলে এই জিনিসটা খোলাসা হয়ে যায় লজিক্যালি। তুমি কোনো একটা যৌগ আগে কখনো দেখো নাই, সেই যৌগ দেখেও না নাম বলতে পারবা, অ্যাটলিস্ট ধারণা করতে পারবা যে ওইটা হইতে পারে না, এরকমই কিছু একটা হবে। কিন্তু তুমি যদি অ্যাসিড না শেখো তাহলে তুমি এগুলো পারবা না। দ্যাটস ওয়াই বলছি যে অ্যাসিড চেন না, সে যদি অনার্স মাস্টার্স PhD ঘোড়ার ডিম করে আসে, লাভ নাই, ও কেমিক্যালি অশিক্ষিত। ঠিক আছে? সো এই আর কি, আজকে আমাদের ওই জিনিসটা দেখা লাগবে। তারপরে আসো, ওই অ্যাসিড যখন একবার চিনে যাব তখন আমরা লবণ বা অ্যানায়নের নাম বলতে পারবো আর কি। চলেন বিসমিল্লা করি। সো কি বলছে? অ্যাসিড চিনি, জীবন গড়ি। তো জীবন কিভাবে গড়া যাবে দেখো। অ্যাসিড কাকে বলে? সহজ ভাষায় বললে তোমাদের লেভেলে ক্লাসিক্যাল অ্যাসিড, বড় ক্লাসে উঠে দেখবা যে এর বাইরেও অনেক কাহিনী আছে। যাই হোক, সো যারা জলীয় দ্রবণে গেলে প্রোটন দান করবে আমরা তাদেরকে বলবো হচ্ছে অ্যাসিড। আমি আবারও বলছি, এটা ক্লাসিক্যাল সেন্স, এর বাইরে আরও অনেক কাহিনী আছে আর কি। আচ্ছা, সো এই যে কি বলছে, অ্যাসিড বা অম্ল এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ যা পানিতে দ্রবীভূত করলে বা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন তৈরি করে। সবচেয়ে পরিচিত অ্যাসিড তোমাদের HCl। এইটা পানির মধ্যে যখন আমরা ছেড়ে দেই তখন কি করে? H+ যোগ হচ্ছে Cl মাইনাস। এখানে একটা কথা বলে রাখি, যে অ্যাসিড যত বেশি প্রোটন তৈরি করে সে কি তত সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড? বলুন তো আমাকে একটু। সবল। তত সবল এটা অ্যাসিড। বলা যাবে না, এটা বলা যাবে না। কোন একটা অ্যাসিড ধরো 3টা প্রোটন তৈরি করতেছে, কথার কথা, সেই অ্যাসিডটা হচ্ছে ধরো H3PO4। এই অ্যাসিড আমরা জানি জলীয় দ্রবণে বিয়োজিত হলে 3টা প্রোটন তৈরি করে, 3H+ যোগ হচ্ছে PO4 3-। তার মানে কি এই যে এই অ্যাসিডটার চেয়ে HCl এর চেয়ে এটা বেশি শক্তিশালী?
অনেক দুর্বল। অনেক, তার মানে অ্যাসিডের সংখ্যার উপরে নির্ভর করে না, অ্যাসিডের মানে প্রোটন যে বিয়োজনটা করছে এই বিয়োজনের স্পিডের উপর নির্ভর করে। স্পিড মানে কত দ্রুত ছেড়ে দিছে। যেমন ফসফরিক অ্যাসিডের এই যে নিচের যে অ্যাসিডটা, এইটা 3টা প্রোটন ছাড়তে গেলে এর জীবন যৌবন সব বেরিয়ে যায়, সব শেষ, এমন একটা অবস্থা। মানে ওকে অনেক ঠেলাবুতা করা লাগবে, ছাড়তে চায় না। কিন্তু এই ভদ্রলোক পানিতে যাওয়া মাত্র ধুম ধাক্কা লে বাবা যা আছে সব বের করে দেয়। হ্যাঁ, মানে এই জন্য হচ্ছে এই উপরেরটা বেশি শক্তিশালী অ্যাসিড। আবার এর চেয়েও শক্তিশালী অ্যাসিড হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, সে কিন্তু 2টা প্রোটন ছাড়ে। সো আসলে কয়টা প্রোটন ছাড়তেছে ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ কত স্পিডে ছাড়তেছো, কত দ্রুত ছেড়ে দিচ্ছ, তোমার প্রোটন দানের প্রবণতা কত বেশি। ঠিক আছে, তাহলে কথাটা একটু লিখে রাখি আমি, খুবই কাজে লাগবে আমাদের। এখন আজকের ক্লাসে কাজে লাগবে না, বাট পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগবে। সেটা হচ্ছে কি ব্যাপার লেখে না কেন, যে অ্যাসিড যত দ্রুত H+ দান করে সে তত সবল অ্যাসিড। এইটা মাথায় রাখবো, খবরদার ভুলেও যেন না বলি যে যত বেশি সংখ্যক প্রোটন দান করে সে তত সবল অ্যাসিড। এনিওয়ে অ্যাসিডের কথা বললাম আর কি। সো এবার চলো, সংকেত দেখা মাত্র আমাদের একটু চিনতে হবে অ্যাসিড কোনগুলা। আমাকে একটু বলো তো, Na2CO3 এটা কি কোনো অ্যাসিড? না, না, এটা একটা লবণ। লবণ। এটা একটা লবণ, সাবাস। HClO4 অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্ষারক। এটা একটা ক্ষারক কি জানি বলে আর কি। আচ্ছা ওকে, আমি লিখে রাখলাম, বেস হইছে। আমি জানি না ক্ষারকের ডিফারেন্স কি, তোমাদের 9-10 বিষয় শিখে ফেলবো না ক্লাসের আগে। মানে এটা খুবই অপ্রয়োজনীয় একটা ক্লাসিফিকেশন, বুঝছো? মানে ইন্টারমিডিয়েটে ওঠা থেকে শুরু করে যত বড় হবা জীবনে কোনোদিন এই পার্থক্যটা কাজে লাগে না। অপ্রয়োজনীয় একটা ডিফারেন্স তোমাদেরকে শিখায়। ছোটবেলায় আমরাও শিখছি, মানে লিটারেলি এটার রসায়নে কোনো কাজ নাই। সেই জন্য আমি এটা পারি না, আমার মনে রাখতে ইচ্ছা করে না। কি জানি হাইড্রোক্সিল এইটা থাকা শিখায় লাগবে, এটা। হাইড্রোক্সিল থাকা লাগবে, আর হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়া লাগবে, তাই না? তাইলে হচ্ছে তোমার কি হয়, হ্যাঁ, ক্ষার হয় নাকি? ঠিক বলছি? ক্ষার হয়। হ্যাঁ, ক্ষার এই হয়। দেখছো, মানে একটু চেষ্টা করলে আমি মনে করতে পারি, কিন্তু আমি ইউজুয়ালি মাথায় নিয়ে ঘুরে বেড়াই না। অপ্রয়োজনীয় গার্বেজ, এটা মাথায় নিয়ে কে ঘুরে বেড়ায়? আচ্ছা, ক্যালসিয়াম সালফেটটা কি? CaSO4 লবণ। বলো। লবণ। এটা একটা লবণ, ঠিক আছে। দেখা মাত্র চিনতে পারতে হবে। এখন তোমরা যারা বলতেছো চিৎকার করে করে যে এটা লবণ, এটা ক্ষার, এটা অ্যাসিড, তারাও না সবসময় ঠিকমতো বুঝো না, কিন্তু কেন জানি বলতে পারো। এইটা একটা মজার ব্যাপার, এইটা একটা মজার ব্যাপার, তোমার দেখা মাত্র চেনা লাগবে। আচ্ছা, H2CO3টা কি হবে? কার্বনিক অ্যাসিড। অ্যাসিড হয়ে যাবে। KNO3 হবে লবণ, তার নিচেরটা হবে লবণ। অ্যাসিড। লবণ। হ্যাঁ, এটা কি হবে? ক্ষারক। লবণ। অক্সাইড বলা যায়। এটা একটা ম্যাগনেসিয়ামের অক্সাইড। অক্সাইড একটা ক্ষারক হবে না? ধাতুর হ্যাঁ, অক্সাইড। ধাতব অক্সাইড বলে সবচেয়ে ভালো। গুড, বাহ। তাহলে এটাকে আমরা একটা কাজ করি, তোমাদের দুইজনের মনই রক্ষা করার জন্য আমরা কি বলতে পারি, এটা একটা ক্ষারীয় অক্সাইড। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে। বুঝেছো? আচ্ছা, তারপরে বলো CH3COO, এটা কি? লবণ। সোডিয়াম ইথানয়েড, এটা একটা লবণ। যারা বুঝতেছো না, যেসব বন্ধুরা সহযোগিতা করতেছে, তার বাইরেও তো আরো অনেকে আছে যারা বুঝতেছো না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ও ঠিক করে ফেলেন এখন, সমস্যা নেই। আচ্ছা ওকে, সো HCN টা কি? হাইড্রোজেন সায়ানাইড, এটা একটা অ্যাসিড। 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 HNO3 একটা অ্যাসিড। অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। এটা কি? লবণ। লবণ। ক্যালসিয়াম ক্লোরাইড। এটা কি? অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। এটা কি? অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড। আচ্ছা, এটা কি? ক্যালসিয়াম কার্বনেট একটা লবণ। লবণ। সো এখন যতগুলো অ্যাসিড আমাদের সামনে আছে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি কালো হয়ে গেছে? লাইটটা বেশি তো অফ কমে হয়ে গেল। গেছে। একটু দাঁড়াও, ISO চেঞ্জ করা হচ্ছে। ISO কি কে জানো? ফটোগ্রাফিতে আগ্রহ আছে কার কার দেখি? আইএসও বাড়ালে অনেক বেড়ে যায় ইয়াটা, এটা বুঝি, কিন্তু জিনিসটা কি জানি না। আচ্ছা, ISO মানে কি আজকে শিখে ফেলবা, এগুলা শিখতে হবে, এগুলা না শিখলে বিপদ। এই যে 21st সেঞ্চুরিতে তোমরা যদি স্কিল গ্রো না করো, বিভিন্ন ধরনের স্কিল, তাহলে জীবনে বড় বিপদ আছে। এখন দেখা যাচ্ছে, ঠিক আছে তো না? হ্যাঁ, আইএসও Okay. হচ্ছে আরিফ ভাইয়ের সৌন্দর্যটা। হ্যাঁ, এখন একদম পারফেক্ট। আচ্ছা,
ঠিক আছে, সামি সামি বলতে পারছো। উচ্ছ্বাস, ওয়ালাইকুম আসসালাম বেটা, কি অবস্থা? উচ্ছ্বাসকে চিনো তোমরা? ফিজিক্সের বস। আচ্ছা, সো চলো, এখন ঘটনা হচ্ছে আমরা যারা চিনতে পারছি তারা তো লক্ষ্মী, যারা চিনি নাই তারা আরো লক্ষ্মী। একটু লক্ষ্য করে দেখো, যতগুলো অ্যাসিড আছে আমি যদি একটু মার্ক করে দেই, সেই অ্যাসিডগুলো সবার সংকেতে একটা বিশেষ ব্যাপার ছিল। সেই ব্যাপারটা কি ছিল একটু বলো দেখি, কি ছিল? শুরুতে হাইড্রোজেন আছে এবং লাস্টে অক্সিজেন আছে এবং মাঝখানে কোনো একটা অধাতু। আচ্ছা, ভেরি গুড। অর্থাৎ এতটুকু সবসময় কমনলি বলা যাচ্ছে যে তাদের সবারই সংকেতের সামনেই, সংকেতের শুরুটাই হয়েছে হচ্ছে হাইড্রোজেনকে দিয়ে, একটা অ্যাসিড বাদে, CH3COOH। ওই যে যে বিশেষ হাইড্রোজেনটা সামনে এদের ছিল, এর এই হাইড্রোজেনটা হচ্ছে পিছনে, বাট সেই হাইড্রোজেনটা যে কোনোভাবে থাকবে না, COOH আকারে থাকবে। দ্যাট ইজ হোয়াট ই কল অ্যান অ্যাসিড। মানে দেখা মাত্র চেনার উপায় অ্যাসিডগুলোকে এইভাবে, ক্লাসিক্যাল অ্যাসিড। আমি বারবার বলছি, তোমরা এখন অনেকেই আছো যে ইন্টারনেটে অনেক বড় ক্লাসের ভাইয়াদের বা আপুদের ক্লাস দেখো, ভিডিও দেখো আর কি, যদিও বোঝো না, কিন্তু সেখানে দেখছো যে এই কিরে, হ্যাঁ, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তো অ্যাসিড বলতেছে, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে তো হাইড্রোজেন নাই, তাহলে আরিফ ভাই কি ভুল পড়াইলো? ভুল পড়াই নাই, এটা হচ্ছে তোদের লেভেলে, তোমাদের লেভেলের জন্য এটাই ঠিক আছে, ঠিক আছে? যে আমরা অ্যাসিড চিনবো হচ্ছে হাইড্রোজেন দেখে, সংকেতের সামনেই হাইড্রোজেন থাকবে, অথবা এরকম COOH থাকতে পারে। যখন এরকম COOH থাকবে তাদেরকে আমরা যেন কি অ্যাসিড বলি? অ্যাসিড। অর্গানিক জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। আর যদি সংকেতের সামনে এইভাবে হাইড্রোজেন থাকে, এদেরকে আমরা বলে থাকি অজৈব অ্যাসিড। তাহলে দেখো ভাই, অজৈব অ্যাসিড। অ্যাসিড চিনতে যে আমরা কি করে ফেলছি, অ্যাসিডের একটা ক্লাসিফিকেশন শিখে ফেলছি। সো ব্যাপারটা এরকম আর কি, একটা শিখতে যায় আর একটা হয়ে যাবে, মজা। চলেন, সো অ্যাসিডের প্রকারভেদ, উৎসভেদে আমরা বলতে পারি দুই প্রকার। একটা হচ্ছে অজৈব অ্যাসিড, আর একটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। এই যে, সো জৈব অ্যাসিড হইতে গেলে কি হবে? সংকেতে বন্ড COOH থাকতে হবে। সংকেতে বন্ড COOH থাকবে, কোনো এক জায়গায় থাকবে, সামনেই থাকা লাগবে তা না, শেষেই থাকা লাগবে তা না, কোনো এক জায়গায় থাকবে। তবে এইটাও তোমরা বড় হয়ে দেখবা যে আরো অনেক কাহিনী আছে, এর বাইরেও অনেক কাহিনী আছে, এখন বলা যাচ্ছে না, তোমাদের বইতে এখন এইটা নিয়ে আলোচনা আছে। অজৈব অ্যাসিড হইতে গেলে কি হবে? সংকেতের সামনে কি থাকবে? শুরুতে হাইড্রোজেন এবং লাস্টে অক্সিজেন। দরকার নেই, সংকেতের সামনে হাইড্রোজেন থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাসিড না, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড ওখানে আবার নাই। এই যে HCl যদি বলি, HCN যদি বলি, তারপরে ধরো H2S যদি বলি, এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে দেখো যে অক্সিজেনটা নাই, কিন্তু আবার অক্সিজেন ছাড়া সহ আছে, যেমন কি H2SO4 পারক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, বা ধরো যে কার্বনিক অ্যাসিড, এই টাইপের জিনিসগুলো। সো অক্সিজেন থাকা না থাকা ব্যাপার না, সংকেতের সামনে হাইড্রোজেন থাকলে আমরা বুঝছি ওটা ভাই অ্যাসিড হবে। ইভেন তোমাদের একটা মজার কথা বলি, দেখো গতদিন তোমাদের ক্লাসে একটা বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম, NH3, এই যৌগটাতে, এই যৌগটার কথা একটা বিশেষ কথা বলে দিছিলাম যে এখানে নাইট্রোজেন কিন্তু নেগেটিভ, তাই না? জারণ সংখ্যা -3। তো তারপরেও ওইটাকে কেন সামনে লেখা হয়? মানে নর্মালি একটা যৌগের সংকেত লেখা, অ্যাসিড হয়ে যাবে। এটা আজকে আপনাকে আজ করতাম আমি। ওকে, সেটার আনসার আজকে পাওয়া যাবে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যৌগটার সংকেত লেখার কথা ছিল এইভাবে H3N, কিন্তু এটা লেখা যায় না। তার কারণটা হচ্ছে এইভাবে লিখলে মনে হইতো কি জানো, এটা একটা অ্যাসিড, বাট বাস্তবে এই বস্তুটা একটা ক্ষারীয় পদার্থ, এটা একটা ক্ষার। সো এটা যেহেতু একটা ক্ষার, মানে ক্ষার ক্ষারক নিয়ে মাথা ঘামাও না, মানে আমি কি বলতেছি বুঝছো তো? মানে এটার ক্যারেক্টার হচ্ছে অ্যাসিডের উল্টা। সো যার ফলে এইভাবে লেখা নিষেধ, এইভাবে লিখলে আমাদের মনে হবে যে এটা একটা অ্যাসিড, এই কারণে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, আমাদেরকে বাধ্য হয়ে উল্টায় লিখতে হয়। তোমরা বোঝো না আমার কথা? সবাই বুঝছো তো নাকি? আচ্ছা, ঠিক আছে। সামি তো বাহ ভালোই পারে। চন্দ্রদীপ মোহন্ত, ফেসবুকে লাইভ যেতে একটু দেরি হয়েছে আর কি, সরি। আচ্ছা, ঠিক আছে। সো আসল ব্যাপারটা বোঝা গেল। এই যে লেখা আছে অজৈব অ্যাসিড, সংকেতের সামনে হাইড্রোজেন থাকলে সেটা অজৈব অ্যাসিড হবে। আর এই যে দেখো একটা এক্সট্রা জিনিস লিখে দিছি, সেটা হচ্ছে বন্ড SO3H। যদি বন্ড COOH থাকে, এটাকে কি অ্যাসিড বলে বলেন তো? আপনারা জৈব রসায়নে পড়ছেন, এটাকে কি অ্যাসিড বলে? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড। শাবাশ, এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড। আর এইবার বলো ওইটাকে কি বলে? ওটা লাগবে না তোমাদের, সালফোনিক আমি বারবার অ্যাসিড। বলে দিচ্ছি। সালফোনিক অ্যাসিড। আরে সর্বনাশ, জিনিয়াস পোলাপাইন, কেমনে শিখছো? এইটাকে বলা হচ্ছে সালফোনিক অ্যাসিড। এটা ইন্টারমিডিয়েটের জিনিস, ইন্টারমিডিয়েটে উঠে দেখবা আরো কয়েকটা দেখাবো, ওইগুলো আবার ওদের বইতে নাই,
ওদের বইতে সালফোনিক অ্যাসিড আছে, কিন্তু আমি আর একটু এক্সট্রা কিছু জিনিসপত্র দেখাবো মজার জন্য। নর্মালটা খাইতে পারতেছে না, এক্সট্রা দেখাইতেছে। আচ্ছা, সো এখন ঘটনা হইতেছে অ্যাসিডের নতুন প্রকার ভেদে যাচ্ছি, এইটা বেশি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে তোমার গঠন অনুযায়ী বেসিক্যালি দুই প্রকার। একটাকে বলবো হচ্ছে আমরা কি অ্যাসিড বলেন তো, হাইড্রো অ্যাসিড। আর একটাকে কি বলবো, অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড বা অক্সো অ্যাসিডও বলে, ওটাকে হাইড্রো অ্যাসিডও বলে, অক্সি অ্যাসিড। সো নাম শুনে তো বোঝা যাচ্ছে, বলো হাইড্রো অ্যাসিড কাকে বলবো? যে অ্যাসিডে অক্সিজেন নেই। অক্সিজেন এখানে বিদ্যমান থাকবে না। এইটার নাম শুনে অনেকেই মনে করে যে অ্যাসিডে হাইড্রোজেন আছে। আরে পাগল, হাইড্রোজেন সব অ্যাসিডেই থাকে, ঠিক আছে? হাইড্রোজেন সব অ্যাসিডেই থাকে। সো হাইড্রো অ্যাসিড আমরা কাকে বলবো? যে অ্যাসিড এ কি হাইড্রোজেন নাকি অক্সিজেন, কোনটা দিয়ে? অক্সিজেন নেই। অক্সিজেন নেই। অক্সিজেন বিদ্যমান থাকবে না। অক্সিজেন থাকে না, তাকে বলবো আমরা হাইড্রো অ্যাসিড। আর যে অ্যাসিডে অক্সিজেন থাকে সেইটাকে বলে হচ্ছে অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড। ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়। সো তাহলে এক্সাম্পল দাও আমাকে একটু তাড়াতাড়ি। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন সায়ানাইড। হ্যাঁ, এই সিরিয়ালে যেতে থাকো, আগে এই সিরিয়ালে যাও, তারপরে কি ও হবে? হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোব্রোমিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড। হাইড্রোআয়োডিক তারপরে অ্যাসিড। এই যে। সো এইভাবে কেন সিরিয়ালি গেলাম, কারণ হচ্ছে এরা সবাই কি আমাদের হ্যালোজেন। সো যেখানে ধরবো হ্যালোজেন। সেই রিলেটেড জিনিসপত্র শেষ করে আগাবো, এলোমেলো বিক্ষিপ্ত কিছু করব না আমরা। গোছানো এইটাকে থাকবে কি জিনিসপত্র। হাইড্রোহ্যালাইড বলা যায় যেগুলো লিখলেন? হ্যাঁ বলা যায়, হাইড্রোহ্যালাইড বলা যায়, ওটা অত পপুলার নাম না। নর্মালি হ্যালাইডটা ধাতবের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি। আচ্ছা, তারপরে আরও কি কি জানি, কে কে বলতেছিল, হাইড্রোজেন সায়ানাইড, তারপরে H2S, এরকম আছে আর কি অনেক। হ্যাঁ, এবার চলেন অক্সি অ্যাসিডে যাই। বলেন অক্সিজেন ওয়ালা অ্যাসিড কে কে হইতে পারে? সালফিউরিক অ্যাসিড, সালফ্লোরিক অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। সালফিউরিক ক্লোরিক অ্যাসিড বলা অ্যাসিড, মাত্র ক্লোরাস যেটা বলা অ্যাসিড। উচিত সেটা হচ্ছে H2SO3। এটার নাম কি জানো? সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। ওকে, তারপরে একটা যদি লিখি HNO3, এটার নাম হচ্ছে নাইট্রিক নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। তাহলে এবার কাকে লিখবো? নাইট্রাস HN? অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড। দেখো ভাই, অনেকেই আছো অ্যাসিড পারো না। কেন পারো না জানো? তোমার দোষ না, তোমার যে ওস্তাদ তোমারে দেখাইছে সে তোমারে গুছায় দেখায় নাই। গুছায় শিখতে হবে। সালফিউরিক অ্যাসিড ছোট্টবেলা থেকে শেখা জিনিস, তাই না? কার বাচ্চা কান্দে? এই বস্তুটার কাছাকাছি লিখবা হচ্ছে ওর মতো দেখতে, যে ওর মতো কাছাকাছি সংকেত যার। নাইট্রিক অ্যাসিড লিখলে তার কাছাকাছি সংকেত যার তাকে লিখবা, তাইলে জিনিসপত্র গুছানো থাকবে। সো আমি এখানে আর লিখতেছি না, এখানে লেখা আছে সব। ওকে, সো আমরা এই অ্যাসিডগুলোর চলো একটু নাম দেখে আসি। এদের নাম হচ্ছে আবার দুইটা করে। এই হাইড্রো অ্যাসিডগুলোর নাম হচ্ছে দুইটা করে। দুইটা নামই তোমরা শুনছো, HCl দিয়ে শুরু করতেছি, এটা সবচেয়ে কমন। তো এটার একটা নাম হচ্ছে, সবচেয়ে পরিচিত নাম কি বলেন তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন ক্লোরাইড। ক্লোরিক অ্যাসিড, এইটা একটা নাম। আর একটা নাম আছে এটার, আমি এই দূরে যাই। হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন কি জানো? ক্লোরাইড। 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 এই যে দেখো দুইটা নাম, আমি কিন্তু ওইটার নাম লিখছি, দূরে যায় লিখছি, ঠিক আছে? ভুল বুঝো না জানো, এই যে এইটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এদের যে দুইটা নাম, এই দুইটা নামের কারণ আছে আর কি, কারণ পরে বলবো না। তোমরা আগে আপাতত বলো আমাকে, তাহলে এই HF এর নাম কি কি হবে? HF এর নাম হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড। মানে কমন একটা পার্ট কি খেয়াল করতেছো? এই হাইড্রো আর অ্যাসিড এই নামটা কমন থাকবে, এই নামটা সব জায়গাতেই কমন থাকবে। আমি কপি পেস্ট করে নিয়ে আসি যেন তোমার মাথায় ভালো করে ঢোকে, যে একই নামই থাকবে, শুধু মাঝখানের জিনিসটুকু চেঞ্জ হবে। এখানে ক্লোরিন ছিল বলে হবে ক্লোরিক, তাহলে ওখানে কি হয়ে যাবে বলেন তো? ফ্লোরিক। ফ্লুরিক। শব্দটা কিন্তু ফ্লোরিক না, সব সাবধান, ফ্লুরিক বানানটা হচ্ছে FLUORINE। সো উচ্চারণটা হয় কিন্তু ফ্লুরিন, নট ফ্লোরিন, সাবধান। আচ্ছা, বাংলাদেশে এইসবে কিছু আসে যায় না, তারপরে সঠিকটা শেখানো আমার দায়িত্ব, তাই আমি শিখাইলাম আর কি। আচ্ছা, হাইড্রোফ্লুরিক অ্যাসিড, তাহলে এটার নাম কি হবে? ব্রোমিক অ্যাসিড। ব্রোমিক অ্যাসিড। তাহলে এটা কি হবে? হাইড্রো আয়োডিক অ্যাসিড। হ্যাঁ, হাইড্রো আয়োডিক অ্যাসিড। আয়োডিন থেকে নামটা আসছে আয়োডিক, আয়োডিন থেকে আয়োডিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? হাইড্রো সায়ানাইডিক অ্যাসিড।
ছায়া Hydrocyanic acid. হাইড্রোসায়ানিক অ্যাসিড, হ্যাঁ হাইড্রোসায়ানিক অ্যাসিড। ওকে, তোমাদের একটা মজার ব্যাপার বলি। তোমাদের বয়সে থাকতে তোমরা তো যে অনলাইনে করতেছো, আমরা অফলাইনে একটা কোচিং করছিলাম, আমাদের সময় তো অনলাইন ছিল না, সেই 2005 সালের কথা। ইন্টারনেট কি তাই জানে না কেউ। সো ঘটনা হচ্ছে যে আমাদের কোচিংয়ে যাওয়ার সময় একবার 3 বন্ধু রিক্সায় যেতাম। তো একটা ঔষধ কোম্পানির গাড়ি রাখা আছে, ওই যে থাকে না পিক আপ টাইপের, তো ওর গায়ে লেখা আছে ধরো যে কি ফার্মাসিউটিক্যাল যেন লেখা ছিল। তো ওই ফার্মাসিউটিক্যালস ওই শব্দটা তো অনেক বড়, তো ওই শব্দটা আমার ওই বন্ধু কোনো দিন উচ্চারণ করে নাই, কোনো দিন মানে দেখছে খালি চোখে, উচ্চারণটা আর করা হয় নাই। তো ও এরকম পড়তেছে, ধরো অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লেখা, কথার কথা আর কি, একটা কোম্পানি আছে না ওষুধের, তো পড়া শুরু করছে অ্যারিস্টো ফার্মা, মানে ওই হয়ে গেছে, মানে ও আর উচ্চারণ করতে পারতেছে না আর কি। তার কারণটা কি, কোনোদিন মুখে বলা হয় নাই। সো আসলেই তো তাই, ফার্মাসিউটিক্যালসকে সংক্ষেপে ফার্মা বলে, দ্যাটস অল রাইট, বাট তোমার ব্যর্থতার কারণে তুমি যে উচ্চারণ করতে পারলা না, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যর্থতা। সেই জন্য এই শব্দগুলো আমরা সবাই দেখছি কম বেশি, কিন্তু উচ্চারণ করি নাই বলে এখন আটকায় যাচ্ছি। এই জন্য একটু উচ্চারণ করতে হবে আর কি। আচ্ছা, এবার বলেন দ্বিতীয় যে পদ্ধতিটা, হাইড্রোজেন ক্লোরাইড বললা এখানে, তাহলে ওই স্টাইলে বলতে গেলে এটার নাম কি হবে বলেন তো? সবার নামের সামনে Hydrogen Hydrogen fluoride. fluoride. এই নামটা তো কমন থাকবে তাই না? তারপরে এইখানে এটা কপি করে দেই, এইখানে এটা নিয়ে আসি, একই জিনিসই থাকবে। আমি তোমাদেরকে এভাবে কপি করে লিখে দিচ্ছি, তার 2টা কারণ, সময় বাঁচতেছে এবং তোমার মাথায় থাকতেছে যে একই ধরনের নামই হয়। আচ্ছা, হাইড্রোজেন তাহলে বলো এটার নাম কি হবে? ফ্লোরাইড, Fluoride. Fluoride. ফ্লোরাইড ফ্লোরাইড ফ্লুরাইড। ওই যে পেপসোডেন্টের অ্যাড দিতে গেলে দেখবা বলে যে ফ্লুরাইড যুক্ত, ওরা বলে না ফ্লোরাইড যুক্ত, ফ্লুরাইড। আচ্ছা, তাহলে এটা ক্লোরাইড, তাহলে এটা কি হবে? হাইড্রোজেন Bromide. ব্রোমাইড ব্রোমাইড। ট হবে নাকি ড হবে? খেয়াল করতেছো সবার নামের শেষে কিন্তু ড আছে, ড। আচ্ছা, তাহলে এবার কি হাইড্রোজেন বলেন তো? এটা Iodide. আয়োডাইড, আয়োডাইড আয়োডাইড। আচ্ছা, নিচেরটা কি হবে? হাইড্রোজেন সায়ানাইড সায়ানাইড। সো Cyan- কারো ক্ষেত্রে এই নামটা সবাই শুনছো আর কি, সায়ানাইড, এই নামটা হয়তোবা শুনছো, কিন্তু হাইড্রোসায়ানিক অ্যাসিড হয়তোবা শোনা হয় নাই। এবার তাহলে আপনাদেরকে একটু কাজ দিই আমি, বলেন দেখি, যদি আমি বলি H2S, এটারও 2 ভাবে নামকরণ করা যাবে, বলো H2S এর নাম কি কি হবে? হাইড্রোজেন সালফাইড Hydrosulfuric acid. সালফিউরিক তো হয় না Hydrosulfuric acid. Hydrogen sulfide. সাবাস। এটার নাম হচ্ছে, যদি প্রথম স্টাইলে বলতে চাও তাহলে হচ্ছে হাইড্রো, কি বলা লাগবে বলো? হাইড্রো সালফিউরিক অ্যাসিড Sulfuric acid. এক্স্যাক্টলি, যেটা বুঝতে নিয়ে হবে। ইয়ামিনের খুব দ্বিধা জাগতেছে, বাট আসলেই আল্লাহর কসম এই যৌগটার নাম এটা, হাইড্রোসালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে এটার নাম তাহলে কি হবে? Hydrogen sulfide. হাইড্রোজেন সালফাইড। এই নামটা আমাদের বছর এইচএসসি পরীক্ষা আসছিল, মানে আমাদের এই ভাইভা পরীক্ষা জিজ্ঞেস করছিল প্র্যাকটিক্যালের, যে H2S এর নাম কি। আমি বলছিলাম যে হাইড্রোজেন সালফাইড, স্যার বলছিল যে আর একটা নাম আছে, আমি বলতে পারছিলাম হাইড্রোসালফিউরিক অ্যাসিড। সো হাইড্রোজেন সালফাইড। ওকে, এই নামটা নর্মালি আমরা সালফিউরিক অ্যাসিড শুনে শুনে অভ্যস্ত, তো এই কারণে শুনে মনে হয় যে এটা কেমন অদ্ভুতের কিছু নাই, এটা আসলে এই নাম, ঠিক আছে, হাইড্রোসালফিউরিক অ্যাসিড। ওকে, সো এখন ঘটনা স্যার হইতেছে, আপনি বললেন না যে দুইটার মধ্যে নামকরণের ডিফারেন্স কি আর কি? স্কুলে একজন স্যার বলেছিল যে হাইড্রোফ্লুরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, না হাইড্রোজেন ক্লোরাইড বলা হয় তখন যখন এটা দ্রবীভূত থাকে না, আর যখন নাকি দ্রবীভূত থাকে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। এটা কি আদৌ সত্যি? হ্যাঁ, স্যারের কথা অনেকটা ঠিক আছে আর কি। মানে ঘটনা হচ্ছে এই যে এইভাবে যখন লিখি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এইটা নর্মালি হচ্ছে অ্যাকুয়াস ফর্মে থাকে, এইগুলো হচ্ছে অ্যাকুয়াস ফর্মে। আর এই যে ফ্লুরাইড, ক্লোরাইড, এটা নর্মালি হচ্ছে গ্যাসাস স্টেটে থাকে, কোনো সমস্যা নেই, মানে এটা এত লক্ষ্য করা হয় না, বাট ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে এইটা আর কি। এই যে এইভাবে হচ্ছে অ্যাকুয়াস থাকলে বলে, এই যেমন হাইড্রোসালফিউরিক অ্যাসিড কখন বলবো? অ্যাকুয়াস সিস্টেমে থাকলে, মানে পানিতে গোলানো থাকলে আর কি। এই সো এই জন্য ওই অনেক সময় অ্যাডমিশন টেস্টে যায় শিখবা, দেখবা যে H2S প্লাস H2O, এইটার নাম কি? এইটার নাম বেসিক্যালি বলে হচ্ছে কি বলেন তো? হাইড্রোসালফিউরিক অ্যাসিড, পানিতে গোলানো অবস্থায়। তোমরা কি বুঝেছো? বোঝো না? হ্যাঁ। এই যে এই জিনিসটা। ওকে, সো এরপরে চলো
অক্সি অ্যাসিড দেখে আসি এবার। এতক্ষণ হাইড্রো অ্যাসিড নিয়ে দেখলাম, এবার অক্সি অ্যাসিড নিয়ে দেখতেছি। তো অক্সি অ্যাসিড তো সহজ জিনিস। H2SO4 এর নাম কি জানো তোমরা? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এই কারোর সাউন্ডে বা ভিডিওতে সমস্যা হচ্ছে না তো? যারা গুগল মিটে আসো সব ঠিক আছে? জি হ্যাঁ, আজকে সামি খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, কিন্তু সামির তো আমি কমেন্ট নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সামি সবগুলোই ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড, তাহলে তার নিচেরটার নাম কি হয়ে যাবে? Sulfurous acid. সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। সো এইখান থেকে একটু শিখে ফেলো, এটার নামের মধ্যে তুমি বলতেছো হচ্ছে ইক, আর এখানে বলতেছো কি আস। ইক কখন বলে বলো তো? যখন একটু ভোটকা সোটকা অ্যাসিড হবে, অক্সিজেন একটু বেশি থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে ইক অ্যাসিড। যখন একটু অক্সিজেন কম থাকবে তাকে আমরা বলবো হচ্ছে আস অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? H3PO4 এর নাম কি Phosphoric হবে? acid. ফসফরিক অ্যাসিড। দেখো নামটা আসতেছে কিন্তু এই যে কেন্দ্রীয় যে মৌলটা আছে না তার কাছ থেকে। সালফার ছিল বলে বলতেছো সালফিউরিক, সালফিউরাস, এখানে ফসফরাস আছে, তাহলে নামটা ওই কেন্দ্র থেকে আসবে। তাহলে আমরা বলবো হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটাকে কি বলবো? ফসফরাস অ্যাসিড। Phosphorus acid. ফসফরাস অ্যাসিড। আচ্ছা, আবার এটাকে বোকার মতো বইলো না ফসফরাসাস অ্যাসিড, কারণ ফসফরাসের নামের পিছনে আবার একটা আস। হাইপোফসফর। তার নিচেরটা হবে হচ্ছে এবার Hypophosphorus acid. হাইপোফসফরাস অ্যাসিড। সো কাহিনী হচ্ছে নামকরণের নিয়ম তো তাহলে মোটামুটি তোমরা হালকা পাতলা জানোই দেখতেছি। ইক অ্যাসিড থেকে একটা অক্সিজেন কমে গেলে বেসিক্যালি আমরা বলবো আস অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থেকে ফসফরাস অ্যাসিড, আরও একটা যদি অক্সিজেন কমে যায় বলবো হাইপো অ্যাসিড। ঠিক আছে, হাইপো আস অ্যাসিড। হাইপো শব্দের অর্থই কিন্তু কম। এটা আমাদের সময় এসএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতো যে হাইপো শব্দের অর্থ কি। HYPO, হাইপো মানেই হচ্ছে কম। আমাকে একটু বলেন তো, হাইপো মানে যদি কম হয় বেশির ইংরেজি কি জানো? পার ঠিক না, হাইপার। হাইপার মানে হচ্ছে বেশি, এর ভিতর থেকে একটা বিশেষ অংশ, ওই যে পার অংশটা আমরা ব্যবহার করি, বাট আসলে হাইপার মানে হচ্ছে বেশি। ওই যে তোমরা বায়োলজিতে পড়ার কথা, হাইপার টেনশন মানে কি? হাইপার টেনশন অতিরিক্ত টেনশন। অতিরিক্ত দুশ্চিন্তা। উচ্চ রক্তচাপ পড়ো নাই? টেনশন শব্দের অর্থ কিন্তু অ্যাকচুয়ালি চাপ। মানে এই যে তোমরা ফিজিক্স পড়তে গেলেও দেখবা বলে যে দড়ির টান, টেনশন অফ দ্য ওয়্যার বা টেনশন অফ দ্য স্ট্রিং, এরকম বলে আর কি। আচ্ছা, সো আমরা অনেকগুলা অক্সি অ্যাসিড দেখে ফেললাম। এই যে ইংরেজি নামের বানান সহ দেওয়া আছে, কারণ ইংরেজি নামের বানানটা কাজে লাগবে। ওকে, সো আরও কিছু উদাহরণ। HNO3 এর নাম কি তাড়াতাড়ি বলেন, আরও একবার হাতে লিখি। নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। এতবার দেখানোর পরেও তোদের ক্লাস নেওয়ার সময় যখন দেখি যেগুলো পারস না, হা করে ছায়া থাকোস, তখন পিটাইতে মন চায়। এটা তাহলে কি হবে? নাইট্রাস অ্যাসিড। Nitrous acid. নাইট্রাস অ্যাসিড। যদি এমন একটা অ্যাসিড হইতো, যদি এমন একটা হইতো HNO, আরও একটা অক্সিজেন কমাই দিছি, তাহলে এটার নাম কি হতো? Hyponitrous acid. হাইপোনাইট্রাস অ্যাসিড। হবে H2N2O2। হ্যাঁ, এটা হাইপোনাইট্রাস অ্যাসিড হইতো তখন নামটা, বাট আসলে এটা H2N2O2, হোয়াটএভার, ওটা ইন্টারমিডিয়েটে উঠে দেখবো। এবার ক্লোরিনের গুলোর নাম বলেন। HClO4, এটা ক্লোরিনের সবচেয়ে বড় Perchloric অ্যাসিড। acid. এটার ক্ষেত্রে বলবো পার ক্লোরিক অ্যাসিড। তাহলে তার নিচেরটার নাম কি হবে? HClO3 Chloric নাম acid. ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড। তার নিচেরটার নাম হবে Chlorous acid. ক্লোরাস অ্যাসিড। আচ্ছা, তারপরে কি হবে? HClO এর নাম কি হয়ে যাবে? Hypochlorous acid. অ্যাসিড। এটার নাম হয়ে যাবে হাইপোক্লোরাস। তার মানে তোমরা তো মোটামুটি তাহলে নিয়ম জানোই, তাই না? আমার মনে হচ্ছে জানো। একটা অ্যাসিডের নাম বেসিক্যালি আমরা 4টা ধাপে করব। 4টা ধাপে, মানে 4 ধাপ বানায় রাখছি। সবার ক্ষেত্রে এটা দিয়েই কাজ হয়ে যায়, এই কারণে বিজ্ঞানীরা এই 4 ধাপ রাখছে। উঁচু জারণ সংখ্যায় থাকলে, এই যে কেন্দ্রীয় পরমাণুটা উচ্চতর জারণ সংখ্যায় থাকলে তাকে কি বলে বলেন তো? ইক অ্যাসিড। একটু নিচে নামলে তাকে বলে হচ্ছে আস অ্যাসিড। আর উঁচুর চেয়ে যদি আরো উঁচুতে যায় তখন কি বলে? পার ইক অ্যাসিড। পার ইক অ্যাসিড। আর যদি নিচুর চেয়ে আরো নিচুতে যায় তখন কি বলে? হাইপো আস অ্যাসিড। এরকম 4টা লেয়ার আর কি। সো এই যে 4টা লেয়ার ভালো করে দেখা যায় হচ্ছে ক্লোরিনের অ্যাসিডগুলোর ক্ষেত্রে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা বন্ধুগণ? ঠিক আছে? ভাইয়া এটা অক্সিজেনের হিসাবে করেন না, যে আচ্ছা, অক্সিজেন একই বেশি কথা। হলে? একই কথা, অক্সিজেন বাড়া কমার মানেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নিয়ে খেলা করা। যেমন দেখো, ওই যে গতদিন আমরা জারণ সংখ্যা বের করতে দেখছি, সেটা দিয়ে আমি যদি একটু ম্যাজিক দেখাই, এখানে দেখো অক্সিজেন সবচেয়ে বেশি, এখানে দেখবা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাও বেশি। তার কারণ কি? একটা যৌগ তো চার্জ নিরপেক্ষ হয়।
অক্সেন বেশি হওয়ার মানে নেগেটিভ সাইড অনেক অনেক বড় নাম্বার আছে, তার মানে পজিটিভ সাইডেও তো বড় নাম্বার থাকা লাগবে, বোঝা না আমার কথা? এখানে ক্লোরিনের জারণ সংখ্যা দেখ +7, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বের করে দেখবি +5, এখানে দেখবি +3, এখানে দেখবি +1। সো তুমি চাইলে বলতে পারো অক্সিজেন দিয়ে, তুমি চাইলে বলতে পারো জারণ সংখ্যা দিয়ে। অক্সিজেন দিয়ে আমি আগে বলতাম আর কি, ওটা থেকে হয়তো অনেকে শিখছে, বাট অ্যাকচুয়ালি মানে গভীর আইডিয়াটা হচ্ছে জারণ সংখ্যার খেলা। বাট আলটিমেটলি সেম থিং। এইটা কমার মানেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যাও কমে যাওয়া। এবং দেখো গতদিনই বলছিলাম জারণ সংখ্যা যে 2 ধাপ করে কমতেছে তার কারণটা কি? একটা অক্সিজেন কমে যাওয়ার মানে কি? একটা অক্সিজেনের জারণ দুই সংখ্যা জারণ মান -2 না? লেস হচ্ছে মাইনাস। হ্যাঁ হ্যাঁ রাইট, -2 কমে যাচ্ছে, তার মানে দিকে প্লাসের দিকেও 2 ঘর করে কমে যাচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না আর কি। ওকে, সো আশা করি বুঝেছো। এরপরে চলো এই যে HClO4 তো দেখাইলাম এগুলা, তাহলে বাকিগুলো একটু করে ফেলি আমরা। বলেন HBrO3 এর নাম কি হবে? কে পারবা? তাড়াতাড়ি দেখি। ও ব্রোমাস Bromic অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, ব্রোমাস অ্যাসিড। ব্রোমিক acid. ব্রোমিক পার্ট টু বলেছে বলেছে। ব্রোমিক অ্যাসিড। এটার নাম কি হবে? অ্যাসিড, হাইপোআয়োডাইড অ্যাসিড। হাইপোআয়োডিক, IODOUS, আয়োডাস অ্যাসিড। এটা কি? ও Para-iodic acid. পার-আয়োডিক অ্যাসিড। পার আয়োডিক অ্যাসিড। মনের মধ্যে মিশায় ফেলো, মনের মধ্যে বসায় ফেলো। কোনটা দিয়ে বসানো সহজ, ব্রোমিনের গুলা নাকি আয়োডিনের গুলা নাকি ক্লোরিনের গুলা? বলেন। Chlorine. ক্লোরিনের গোলা। ওইটাই সচরাচর তো আমাদের কাজে লাগে, ওইটা মনে একবার বসায় নাও না যে HClO4 এটা হইলে পার হয়, HClO3 হইলে শুধু ইক হয়, HClO2 তে গেলে আস হয়, HClO তে গেলে হাইপো আস হয়। সো ওইটা বসায় ফেলে ওটা সিমিলারিটি খুঁজবা, আর কিছু না। আচ্ছা বলেন HBrO এটার নাম কি? হোব্রো। হোব্রো Hypobromous acid. হাইপোব্রোমাস অ্যাসিড। হাইপোব্রোমাস, BROMOUS, হাইপোব্রোমাস অ্যাসিড। এই তো কমন জিনিস, পাতা জিনিস। আচ্ছা অ্যাসিডের মূল ভাইয়া, কাজ কি? একটা বলো প্রশ্ন ছিল। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। আচ্ছা, দুইটা অ্যাসিডের মধ্যে কোনটা বেশি সক্রিয় হবে এই কম্পারিজনটা আমরা কিভাবে করতে পারি? আবার বলো, বুঝি নাই। ধরেন দুটো অ্যাসিড নিলাম, হ্যাঁ, এই দুটার মধ্যে কোনটা বেশি সক্রিয় হবে এই কম্পারিজনটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা এই কম্প্যারিজনটা করতে গেলে আগে তোমাকে জানা লাগবে অক্সি অ্যাসিড নাকি হাইড্রো অ্যাসিড। প্রথম কথা হচ্ছে অক্সি অ্যাসিডের সাথে অক্সি অ্যাসিডের তুলনা করা যায়, হাইড্রো অ্যাসিডের সাথে হাইড্রো অ্যাসিডের তুলনা করা যায়। তুমি যদি একজন ডাক্তারের সাথে একজন ইঞ্জিনিয়ারের তুলনা করো, এটা কিছু হইলো? কিছু হইলো না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি দুইটা অক্সি অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করতে পারবা, আবার দুইটা হাইড্রো অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করতে পারবা। যেমন ধরো আমি একটু বলে দেই, তোমাদের সৃজনশীল প্রশ্ন তো লাগতে পারে। আচ্ছা হাইড্রো অ্যাসিড সমূহের শক্তিমাত্রা, শক্তিমাত্রা মানে বুঝছো তো, কে কার চেয়ে বেশি সবল সেটা আর কি। এই ক্ষেত্রে মনে রাখবা নিয়মটা হচ্ছে যে অ্যানায়ন যত বড় ওই অ্যাসিড তত সবল, যে অ্যানায়ন যত বড় সেই অ্যাসিড তত সবল। কিছু বোঝো নাই, অশিক্ষিত। এই দেখো ধরো আমি বললাম HF, HCl, HBr, HI, এদের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তোমরা এমনি বলো তো দেখি। হাইড্রোআয়োডিক অ্যাসিড। HI. অনেকেই মনে করে HCl, সারা জীবন শুনে আসছে HCl খুব শক্তিশালী অ্যাসিড। আরে বেটা ওর চেয়ে শক্তিশালী HBr, তার চেয়ে ডেঞ্জারাসলি শক্তিশালী HI। তার কারণটা বুঝছো তো? এইরা পর্যায় সারণীতে উপর থেকে নিচে অবস্থিত না, তাহলে এদের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার আস্তে আস্তে কি হয় বলেন তো? বড় হয়। সো যেহেতু অ্যানায়নগুলো বড় হচ্ছে, যার অ্যানায়ন যত বোটকা হবে ওই অ্যাসিড তত শক্তিশালী হবে। সো এখানে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে কে আমাদের? HI is more stronger than HBr, more stronger than HCl, more stronger than HF। এটা হচ্ছে কাহিনী। কাদের জন্য শিখলাম আমরা এটা? বলো। হাইড্রো অ্যাসিডের জন্য। যে আয়ন যত বড় হাইড্রো আচ্ছা অ্যাসিডের মধ্যে। এখন তোমরা কি অক্সো অ্যাসিডেরটা শিখবা? একটু কোশ্চেন শিখতে ছিল। যাই। বলো কি কোশ্চেন?
হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইডের চেয়ে বেশি শক্তিশালী না? আচ্ছা দাঁড়াও, কি জানো লিখলাম, অক্সি অ্যাসিড লিখবো এবার। ওকে, আমার একজন জ্ঞানী বন্ধু একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটির আমি একটু উত্তর দিয়ে আসি। জ্ঞানী বন্ধু প্রশ্ন করেছে হচ্ছে HCl এর সাথে কাকে তুলনা করতেছে? হাইড্রোজেন সালফাইড। H2S। সো প্রথম কথা হচ্ছে সরাসরি তুলনাযোগ্য হওয়া উচিত না, কারণ এখানে আবার মনোপ্রোটিক অ্যাসিড, এটা ডাইপ্রোটিক অ্যাসিড, মানে মনোপ্রোটিক ডাইপ্রোটিক বুঝো, এই অ্যাসিডগুলো তো প্রোটন উৎপন্ন করতেছে, তাই না? সো হ্যাঁ, এই বুঝতে যেহেতু পারছি। একটা করে প্রোটন উৎপন্ন করে, এই অ্যাসিডটাকে আমরা বলবো মনোপ্রোটিক অ্যাসিড, এটাকে বলে ডাইপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে? সো সরাসরি তুলনাযোগ্য আসলে না, এরকম করতে হয় না। তারপরেও যেহেতু করতেছো আমি একটু বলে দেই তোমাদের লেভেলে, সেটা হচ্ছে যে কোন পরমাণুর আকার বড় বলেন? সালফার ক্লোরিনের পরমাণুর আকার বড়। সালফার পরমাণুর সালফার আকার বড়, তাই না? তাহলে বড় কি হবে। হওয়ার কথা ছিল বলো? হাইড্রোজেন H2S সালফাইড এর বেশি বেশি হাইড্রোজেন শক্তিশালী। সালফাইডই তো বেশি। শক্তিশালী হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা তো না। বাস্তবে হচ্ছে হ্যাঁ। HCl বেশি শক্তিশালী। তার কারণটা কি জানো? আসলে এই যে অ্যানায়ন ট্যানায়নের কথা বলতেছি, হাবিজুবি, এগুলার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে, এটা আরও একটু গভীর কথা, তোমাদের কথায় কথায় চলে আসলো তাই বলতেছি, মানে এগুলো মাথার মধ্যে নিয়ে বসে থাইকো না আর কি। তোমরা একটু যা বোঝো একটু বলো তো, সমযোজী চরিত্র, সমযোজী চরিত্র, আবারও বলতেছি এটা কিন্তু বেশ হাই লেভেলে চলে গেছি, আমার যাওয়াটা উচিত হইতেছে না। সমযোজী চরিত্র এটা আসলে কি অ্যাসিডিক প্রপার্টির মতো মনে হয়, মানে অ্যাসিডিক প্রপার্টি নিয়ে আসে নাকি বেসিক প্রপার্টি নিয়ে আসে, কি মনে হয়? বেসিক প্রপার্টি। ভেবে বলো। অ্যাসিডিক। অ্যাসিডিক যত যত সমযোজী প্রপার্টি দেখবা এগুলো সব বেসিক্যালি অ্যাসিড প্রডিউস করে, আর যত আয়নিক চরিত্র পাবা তত বেসিক্যালি কি বলো তো, বেসিক প্রপার্টি তৈরি করে। বেসিক। কেন বলতেছি একটু শোনো, তুমি জীবনে যত খার চিনো দুই একটা নাম বলো না, যার যেটা মন চায় বলো। সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কপার কিউ প্লাস এক্স হাইড্রোক্সাইড না কিউপ্রিক হাইড্রোক্সাইড, সরি। সোডিয়াম আচ্ছা। অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সবই। ওকে, তুমি যা বলতেছো এই সবই ধাতু ছাড়া তো হইতেছে না, খেলা টের পাইতেছো? ধাতু লাগতেছে, ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষারধর্মী। সো এই ধাতু থাকার মানেই হচ্ছে ক্ষার হচ্ছে, এবং ধাতুটা যত শক্তিশালী তত শক্তিশালী ক্ষার হচ্ছে। তো তার মানে কি বুঝতে পারতেছি আমরা যে আসলে আয়নিক যৌগ, এগুলো সবই আয়নিক যৌগ, আয়নিক হইলে ওইটা বেসিক্যালি বেসিক হবে। আর এইবার তুমি যত অ্যাসিড দেখছো এতক্ষণ, যত অ্যাসিড দেখছো এই সবগুলাই কি টাইপের দেখেন তো? HClO4, H2S, তারপরে HCl, HNO3, এই সবই কি কোনো ধাতু আছে সংকেতের মধ্যে, খেয়াল করতেছো? না না না, আছে না, নাকি? নাই। সমযোজী। যদি না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে সমযোজী চরিত্র বেসিক্যালি রিপ্রেজেন্ট করে অ্যাসিডকে। তোমরা কি বুঝছো আমি কি বলছি? বোঝা নাই? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এখন এইখানে একটু তুমি ওই চিন্তাটা করবা যে HCl আর H2S এই দুইটার মধ্যে কে, কোন যৌগটার মধ্যে আমরা সমযোজী চরিত্রটা বেশি পাবো। আমার কথা কি অবশ্যই বুঝছেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো বুঝতেই পারতেছো ওইখানে ক্লোরিনের বাবু। হ্যাঁ, সো ওইখানে সমযোজী চরিত্রটা বেশি হওয়ার কারণে আমরা বেসিক্যালি এখানে এটা পাই। আর সত্যি কথা হচ্ছে এইভাবে চিন্তা করতে হয় না। এই সব ক্ষেত্রে আমরা যে কাজটা করি, অ্যাসিডের কে বলে একটা ব্যাপার আছে, এগুলো তোমাদের লেভেলের জিনিস না। কে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলে, কে এর মান যে অ্যাসিডের বেশি, কোনো কথা জানি না ভাই, ওটা বেশি সফল অ্যাসিড। সো এখানে কে বাইর করে দেখা হয় আর কি, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে পড়বা আর কি কে কি জিনিস। ওকে, দ্যাট ওয়াজ এ ভেরি গুড কোয়েশ্চেন। কে আচ্ছা ভাই, জিজ্ঞেস করছো? একটা কোশ্চেন ছিল। একটু দাঁড়াও, এইটার তুলনা জানি কে জিজ্ঞেস করছিলা? স্যার আমি ও ইয়ামিন, আমাকে একটু এটা ইনবক্সে পাঠাইস তো, ভালো লাগছে প্রশ্নটা, এটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই পরে। অক্সি অ্যাসিড তো দেখা যাবে না। হ্যাঁ, অক্সি অ্যাসিড যাচ্ছি। আরেকটা জানি কার প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। ভাইয়া গত ক্লাসে আপনি বলছিলেন হাইড্রেট বের করতে যারা অধাতু হবে। এখন আপনি বোরেন দেখাইছিলেন, কিন্তু আমি জানতাম সিলেন, কিন্তু সিলেন তো অপধাতু, রাইট। তাহলে তো অধাতু তো হয় না। হ্যাঁ, হবে হ্যাঁ, কিনা হ্যাঁ, আমি এটা- একেবারে না বলে দিব না, তোমরা আরো ভাবো, আরো গুগল টুগল করো, দেখো কি পাও। আরেকটা কোশ্চেন করছিলেন, সেটা হচ্ছে এমন একটা যৌগ বের করো যেখানে সালফারের দ্রব্যমান হলো +2। তো একটু ঘেটে পাইছো? দেখলাম যে সোডিয়াম থায়োসালফেট, মানে সব থায়োসালফেটের মধ্যে কিন্তু সালফারের দ্রব্যমানটা হলো +2। ঘেটে দেখলাম। রাইট। ওকে, Na2SO3 আর কি। ঠিক আছে, চলেন এবার আমরা যাওয়ার কথা হচ্ছে অক্সি অ্যাসিড সমূহের শক্তিমাত্রা। এটা আচ্ছা, তার আগে এইটাতে যাওয়ার আগে তোমরা একটু আমাকে বলে নাও,
স্ট্রাকচারালি কোন অ্যাসিডগুলো একটু কমপ্লেক্স বলে দেখে মনে হয়, হাইড্রো অ্যাসিড নাকি অক্সি অ্যাসিড? অক্সি অ্যাসিড। অবশ্যই। অক্সি অ্যাসিড। সো অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করাটাও একটু ঝামেলা হবে, ঠিক আছে? এটা নির্ণয় করাটা একটু গ্যাঞ্জাম হবে। সে কি গ্যাঞ্জাম একটু কয়েকটা পয়েন্ট বলি আর কি। প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জামা, জামা মানে বুঝিছো? জারণ মান। জারণ মান। যত বেশি তত সবল হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে ওই অ্যাসিড তত সবল হবে। যেমন ধরো একটা উদাহরণ যদি দেই, H2SO4 আর হচ্ছে H2SO3, এই দুইটার মধ্যে তুলনা করো তো, কে বেশি সবল হবে বলো? এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +6 আর ওখানে হলো +4। +4, তাহলে কে বেশি সবল হবে বলেন? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। বুঝেছো? সালফিউরিক অ্যাসিড। তারপরে আরো একটা তুলনা দেই, ধরো তোমার কাছে আছে HNO3 আর হচ্ছে HNO2, বলেন এই দুইটার মধ্যে কোনটা? এখানে +5, একটা হচ্ছে নাইট্রিক নাইট্রিক। নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক বেশি। কোনটা হবে? কোনটা বেশি সবল? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক। বুঝেছো? এইভাবে দেখতে হয়। তারপরের পয়েন্টে আমরা যাই, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে তত সবল হবে, অ্যাসিড তত সবল হবে। এগুলার কারণ সব ইন্টারমিডিয়েটে উঠে জানতে পারবা। আমি এখন কারণ বলতেছি না, এগুলো তো বলাই তোদেরকে ঠিক হচ্ছে না, তোরা গুতাইতেছিস তাই আমি বলতেছি। হ্যাঁ, কারণ পরে দেখবো আমরা, একেবারে ফিজিক্যালি একে একে দেখবো। সো এইবার বলো আমাকে, আমি যদি দুইজনের তুলনা করি, ধরো HNO3 এর সাথে আমি তুলনা করলাম H3PO4। কেন এটা তুলনা করতেছি ব্যাপারটা বোঝা যাচ্ছে? নাইট্রোজেন আর ফসফরাস দুইজনই কি একই গ্রুপের মৌল না? বুঝো তো? হ্যাঁ, So, এই একই দুইটাকে গ্রুপের। আমি কম্পেয়ার করতে পারি। এবার বলো আমাকে, এই দুইজনের মধ্যে কার শক্তিমাত্রা বেশি হবে? নাইট্রিক। নাইট্রিক অ্যাসিডের। কেন? নাইট্রোজেন নাইট্রোজেনের আকার ছোট। নাইট্রোজেন তো হ্যাঁ, ফসফরাসের উপরে আছে, তাই এটা পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। নাইট্রোজেন উপরে, ফসফরাস হচ্ছে নিচে। সো নাইট্রোজেন পিচ্ছি, ফসফরাস ভোটকা। সো যত পিচ্ছি তত বেশি শক্তিশালী, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তোমাকে যদি আমি জিগাই, ধরো এখানে যদি HN ফসফরাস অ্যাসিড দিতেন তখন ওই একই কাহিনী হইতো, নাইট্রিক অ্যাসিডটাই বেশি সবল হইতো। মানে ফসফরাস থাকা মানেই হচ্ছে ওইটা দুর্বল হবে, কারণ ফসফরাসের আকার বড়। হ্যাঁ, আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের সাথে আমি যদি তুলনা করতে বলতাম H2SO4, বলো এইখানে কে বেশি সবল? কেন্দ্রীয় পরমাণুর আকার চিন্তা করো। হ্যাঁ, স্যার সমান হওয়ার নাইট্রিক কথা, গত অ্যাসিড। একটা ক্লাসে বলছিলেন যে সাইডের পরমাণুগুলো সমান হয়। যা বক্স আকারে চিন্তা করলে যদি কোনাকুনি হয় তাহলে সমান হবে এরকম বলছে। মানে এখানে একটা কর্ণ সম্পর্ক আছে, এটা কি তোমরা জানো? এটা ওই যে একাডেমিকে যারা আছে বলছিলেন তাদেরকে একবার দেখাইছিলাম। একাডেমিক ক্লাসে। নাইট্রোজেনের ডান পাশের মৌলটা কি বলেন তো? অক্সিজেন না? সো অক্সিজেন। নাইট্রোজেনের চেয়ে ওর আকারটা কি হবে বলো? ছোট হবে। ছোট হবে, ছোট হবে, একটু ছোট হইলো, ঠিক আছে? এবার আবার অক্সিজেনের নিচের মৌলটা কি বলেন তো? সালফার। সালফার। তাহলে এটা আবার কি হবে? ওইটার চেয়ে একটু বড় হবে না? বোঝো নাই আমার হ্যাঁ, কথা? বড় হবে। এই বড় হইতে গেলে দেখা যাবে মোটামুটি এটার সাইজে হয়ে গেছে। এই জন্য আমরা বলবো এইটাকে বলে কর্ণ সম্পর্ক। কেন বলে কর্ণ সম্পর্ক? এটাকে একটা স্কোয়ার বক্স চিন্তা করলে এটা একটা দেখো তো কর্ণ না ডায়াগোনাল, বুঝছো তো? হ্যাঁ, সো হ্যাঁ, নাইট্রোজেন আর সালফারের আকার কিন্তু খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। এখন ঘটনা হচ্ছে, তোমরা একটু আমাকে বলো, তারপরেও কার আকারটা একটু বড় হবে, নাইট্রোজেনের নাকি সালফারের? সালফারই এটা বড়। ভাই। সালফারই তো বড় হবে, কারণ নাইট্রোজেনের শক্তি স্তর দুইটা, ও শক্তি স্তর তো তিনটা, বুঝো নাই? সো সালফারের যেহেতু কেন্দ্রীয় পরমাণুর আকার বড় হবে, সো আমাদের কি বলা লাগবে? বেশি শক্তিশালী অ্যাসিড কে বলেন? নাইট্রিক সালফিউরিক। অ্যাসিড। কিন্তু ভাইয়া। এটা তো মানতে পারতেছি না। এখন দেখো, এইখানে মাল্টিপল ফ্যাক্টর কাজ করে, মাল্টিপল ফ্যাক্টর। আচ্ছা, ধরো ব্যাপারটা এরকম যে আমি তোমাদের দুইজনকে দিয়ে একটা রেস নামাইলাম, হ্যাঁ, যে দেখি কে ধরো যে ভালো সাইকেল চালাইতে পারে। দেখো, যে কথাটা বলতেছিলাম যে তোমাদের দুইজনকে আমি রেসে নামাইলাম, আবুল আর বাবুল। এখন ধরো আবুলের যে সাইকেলটা দিছি
ওই সাইকেলটা হচ্ছে একটু জ্যাম, একটু পুরাতন। আর বাবুলের সাইকেলটা চকচকে নতুন, খুব প্যাডেল দিলেই চকচক খসখস করে দৌড়ে যায়। কিন্তু আবুলকে দিছি আবার পাকা রাস্তার উপরে চালাইতে, কিন্তু বাবুলকে দিছি কাদা রাস্তার উপরে চালাইতে। তাইলে এখন বলেন তো রেসে কে জিতবে? আবুল। বলা যায় না, দ্যাটস এ মাল্টিপল ফ্যাক্টর ইস্যু। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। ধরো ওকে দিছি যে কাদার রাস্তায়, সে কাদা ধরো খুব বেশি কাদা না, বা এঁটেল কাদা, যে কাদায় ভালো চালানো যায়। আমার কথা কি বুঝছো? সো এটা আসলে কি রিয়েল লাইফ টেস্ট করে দেখতে হবে যে ওভারঅল পারফরমেন্সে কে বেশি আগায় যায়। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। সো এইখানেও একটা দুইটা ইস্যু কাজ করে না, এখানে অনেকগুলো ইস্যু কাজ করে। এই জন্য আমরা দিন শেষে কি করি জানো? ওই যে একটু আগে বলছিলাম, কিসের ভ্যালু যেন বাইর করি দেখি, কি আই না? কে এ। কেসিকেপি মনে হয়। হ্যাঁ, ওই কেসিকেপির মতো একটা ব্যাপার আছে আর কি, কে এ। বাহ, তোমরা তো মেলা কিছু জানো দেখি। কে এ বলতে অ্যাসিড বুঝায়। হ্যাঁ, তো ওই অ্যাসিডের কে বের করে দেখে যে কোনটা আসলে শক্তিশালী। সো আপাতত এই চিন্তায় মনে হচ্ছে এটা শক্তিশালী, দ্যাটস এটা লিখে রাখছি। এরপর আরও তো আলোচনা আছে। এরপর একটা মজার আলোচনা আছে, সেটা হচ্ছে শোনো, সেটা হচ্ছে অণুতে, এই কার বাচ্চা কান্দে, রাফিন, অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যার পার্থক্য যত বেশি তত সবল হয়। আশা করি কিছু বোঝো নাই। আশা করি কিছুই বোঝো নাই। আগেটাতে তো পার্থক্য সেম ছিল। আচ্ছা দেখো, এইখানে ডিফারেন্স কত? 2। অক্সিজেন আর হাইড্রোজেনের পার্থক্য হচ্ছে 2। এখানেও পার্থক্য কত? 2। ওই যে দেখছো, মাল্টিপল ফ্যাক্টর মিলেমিশে একাকার হয়ে যাবে। সো এইসব ক্ষেত্রে দেখা যায় কে বাইর করা ছাড়া কোনো রাস্তা খোলা নাই। অ্যাসিড দুইটাকে রিয়েল লাইফ পানির মধ্যে বিয়োজিত করে তারপরে কে বাইর করে বলতে পারবা, তার আগে বলতে পারবা না আর কি। আচ্ছা এবার আসো এদের ক্ষেত্রে বলো তো, এই দুইটার মধ্যে কে শক্তিশালী হবে? এখানে ডিফারেন্স 2 আর এখানে ডিফারেন্স কত দেখেন তো? 1। বুঝছো আমার কথা? সো নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে ফসফরিক অ্যাসিডের চেয়ে। মানে এই কনসিডারেশনেও নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী, আবার এই হাইড্রোজেন অক্সিজেন পরমাণু সংখ্যার পার্থক্যের দিক দিয়েও এটা বেশি শক্তিশালী। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? হ্যাঁ, যদি সংঘর্ষ করে দুইটা রুল, কি সংঘর্ষ করে? মানে সেকেন্ড আর থার্ড রুল, মনে করেন ও কেন্দ্রীয় আচ্ছা, পরমাণু হ্যাঁ একটা হ্যাঁ, মাল্টিপল পয়েন্ট তো আমাদের মানে কি বলে কলিশন তো হইতেই পারে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে ওই যে একেবারে আলটিমেট চেক হচ্ছে কে এর ভ্যালু। বুঝতে পারছিস? আমাদের করার কিচ্ছু নাই তো, কারণ আমাদের মানে এই যৌক্তিক চিন্তায় কিছু লিমিটেশন আছে। এক্স্যাক্টলি আমাদের কাছে ডেটা না থাকলে আমরা এগুলো বলতে পারবো না আর কি। বাট এই দিয়ে তোমাদের চলে যাবে, এইগুলো তো লাগবে না। কেন যে জিগাইতেছোস আমি জানি না, হয়তো কোনো টেস্ট পেপারে পাইছোস। ওকে ঠিক আছে, চলো এবার বলো ভাই অ্যাসিডের মূল কাজ কি? হুম, ভাইয়া ইথানোয়িক জলীয় অ্যাসিডে দ্রবণে প্রোটন ত্যাগ করা। হলেও তো শক্তি মাত্রা বাড়ে। বুঝি নাই ইথানোয়িক অ্যাসিডের। ক্লোরিন যুক্ত হলে, মানে যেমন মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তোরা কোথায় পাইতেছো আল্লাহ জানে, এগুলো তো তোদের নাই রে বাবা, কি বিপদ। আচ্ছা জৈব অ্যাসিডের ক্ষেত্রে একটু বলে দিই তাহলে, এত কিছু যেহেতু বললাম। ভাইয়া PCl3 বিক্রিয়াতে পাইছি ওটা। আচ্ছা জৈব অ্যাসিডের শক্তি মাত্রা এটা যদি বলে দেই, হায় রে এসএসসি পোলাপাইন এখন কত কিছু জানে দেখি। আচ্ছা জৈব অ্যাসিডের টেস্ট শক্তি পেপারে মাত্রার আজকাল ক্ষেত্রে, যেসব কোয়েশ্চেনগুলো দেয়, আচ্ছা জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি? RCOOH বলি না আমরা, ঠিক আছে তো? কার্বন সিরামিক। হ্যাঁ, এই ক্ষেত্রে মনে রাখবা আর মানে কি অ্যালকাইল মূলক না। অ্যালকাইল মূলক। এইটার নিয়ম হচ্ছে আর যত ছোট তত সবল। কিছু বোঝো নাই? আর যত ছোট, তার মানে হচ্ছে আমাকে একটু বলেন তো, আর এর সবচেয়ে ছোট ভ্যালু কি হইতে পারে? HCOOH না? H। মানে আর এর জায়গায় H বসাইতে পারি। আর যদি আর একটু বড় হয় তাহলে কি হয়ে যাবে? CH3COOH। আচ্ছা এর পরের অ্যাসিডটা কি হবে তাহলে? এর পরের অ্যাসিডটা প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তার মানে লিখবো হচ্ছে আমরা কি, CH3CH2COOH। বলো এই তিনটার মধ্যে শক্তি মাত্রার ক্রম বলো, সবচেয়ে বেশি শক্তিশালী কে হবে? ফর্মিক অ্যাসিড। ইথানোয়িক ফর্মিক অ্যাসিড, অ্যাসিড তারপর বা ইথানোয়িক মিথানোয়িক অ্যাসিড। অ্যাসিড, তার চেয়ে দুর্বল হবে এটা, এটার চেয়েও দুর্বল হবে ওইটা।
সিকোয়েন্সটা হচ্ছে এটা, আর এর ভ্যালু যত বড় হবে তত দুর্বল হয়ে যাবে, আর যত ছোট থাকবে তত সবল হবে। এগুলোর কারণ কিন্তু সব পরে বলবো আর কি, বড় হয়ে। এখন এগুলো বলতেছি তাই অনেক, বাট আর একটা জিনিস ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি এখানে কোনো এই যে আর এর ভিতরে আর একটা পয়েন্ট হচ্ছে আর এর হাইড্রোজেন প্রতিস্থাপন করে তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ক্লোরিন প্রবেশ করলে শক্তিমাত্রা কি হবে বলো তো, বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে, ভয়াবহ মাত্রায় বেড়ে যাবে। সো তার মানে কাহিনীটা কীরকম, ধরো তোমাকে যদি আমি CH3COOH এর কথা বলি আর এটার সাথে যদি তুলনা করতে বলি, ধরো CH3COOH বললাম আর এখান থেকে একটা ক্লোরিন, একটা হাইড্রোজেনকে সরাই আমি একটা ক্লোরিন যদি ঢুকাই, তাহলে তার সংকেত কী হবে? Cl CH2COOH, এরকম হয়ে যাবে না? বুঝতে পারছো কি আমার কথা? হাইড্রোজেন সরাই এখানে একটা ক্লোরিন লাগাইছি, তাহলে এই দুইটার মধ্যে কে বেশি শক্তিশালী হবে বলেন? ওই ClCH2 ক্লোরিন সহ যেটা। আচ্ছা, তাহলে এটা লিখলাম। এখন যদি বলি তোমাকে আরেকটা হাইড্রোজেন সরাই দিয়ে আমি আরেকটা ক্লোরিন ঢুকাইছি, তাহলে তার সংকেতটা কি হচ্ছে আমাদের বলো? তখন আমাদের সংকেত হবে হচ্ছে Cl2, এখানে হয়ে যাবে হচ্ছে CH, তাই না? এই বস্তুটা কিন্তু আরো ডেঞ্জারাসলি শক্তিশালী, ইতার চেয়ে উতা আরো শক্তিশালী। এই যে এরকম যত ক্লোরিন ঢুকবে তত এরকম হবে। শুধু ক্লোরিন না, এখানে তো ব্রোমিন আয়োডিনও ঢুকতে পারে, অত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। সো আপাতত এইটুকু জেনে রাখো আর কি। ঠিক আছে, খুশি? মেলা কিছু শিখছো। চলো এবার অ্যাসিডের মূল কাজ বলো। অ্যাসিডের কাজ কি মেইনলি? তারা কি করে? প্রোটন ছেড়ে। হ্যাঁ, জলীয় তো দ্রবণে প্রোটন ছাড়ে। অ্যাসিডের সাধারণ আচ্ছা, সংকেত যদি আমরা ধরে নেই, ওগুলোর নাম কি ক্লোরোমিথানোয়িক অ্যাসিড আর ডাইক্লোরোমিথানোয়িক অ্যাসিড? এটাকে বলে ক্লোরোমিথানোয়িক অ্যাসিড। এর আসল নাম হচ্ছে আলফা ক্লোরোমিথানোয়িক অ্যাসিড। আলফা কেন বলে আমি জানি না, ঠিক আছে? এটাকে বলে ডাইক্লোরোমিথানোয়িক হ্যাঁ, অ্যাসিড। আলফা ক্লোরিনের সাথে যুক্ত, আলফা কার্বনের সাথে যুক্ত, তাই না? আল্লাহ, এই কত কিছু জানে রে কার্বনটা ভাই। কি আবার অসহায় লাগতেছে এদের মাঝখানে আমাকে। না না না, অসহায় লাগার কিছু না, এগুলো লাগবে না। আচ্ছা দেখো, এইচে মানে কি? এইচে মানে কোনো একটা অ্যাসিড, কমন জেনারেল ফর্মুলা হচ্ছে এইচে, বুঝছো? কারণ অ্যাসিডের সংকেত আমরা কি থাকে দেখছি, হাইড্রোজেন সামনে থাকে কমন, আর কোনো একটা অ্যানায়ন থাকে, সেই অ্যানায়নটা অক্সিজেন যুক্ত হইতে পারে, অক্সিজেন ছাড়াও হইতে পারে। সো হোয়াট এভার, এটা যদি পানিতে বিয়োজিত হয় তাহলে কি তৈরি হবে বলেন তো? H+ যোগ হচ্ছে কি? মাইনাস। আচ্ছা, এখন ঘটনা হইতেছে বন্ধুগণ, তোমরা একটু আমাকে বলো, এই যে কাজটা অ্যাসিড করার পরে যে অ্যানায়নটা থাকে, ওই অ্যানায়নটা দুই টাইপের হইতে পারবে না? একটা হচ্ছে কি, হাইড্রো অ্যাসিড থেকে আসা অ্যানায়ন অথবা অক্সি অ্যাসিড থেকে আসা অ্যানায়ন। তো দুইজনের যে নামকরণ আছে ওইটা যদি শিখে ফেলতে পারো তাহলে তুমি যে কোনো লবণের নামকরণ পারবা। তোমরা কি লিঙ্কটা বুঝতে পারতেছো? সো আমাদের বেসিক্যালি ওই অ্যানায়নের নামকরণ শেখা লাগবে, আর ওই অ্যানায়নের নামকরণটা হয় হচ্ছে এই অ্যাসিডের নাম থেকে। দ্যাটস ওয়াই অ্যাসিড শেখা জরুরি। যারা অ্যাসিড পারে না তারা অ্যানায়ন পারে না, যারা অ্যানায়ন পারে না তারা লবণ পারে না, যারা লবণ পারে না তারা কেমিস্ট্রি পারে না। কথা সহজ, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই অ্যাসিড শিখতে হবে। আচ্ছা, সো চলেন এই যে HF তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলি। বলেন, ইথা থেকে প্রোটন বের করে দিলে কি থাকে? H+ বের করে দিলাম, থাকবে কি? F-। এই সব জায়গায় তো একই কাহিনী। সো H+টাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। এই অ্যাসিডগুলা কি অ্যাসিড দেখানো হয়েছে দেখো তো? হাইড্রো অ্যাসিড, তাই না? সবই হাইড্রো অ্যাসিড লিখছি আমরা। সো Cl-, এখানে হবে Br-, এখানে হবে কি I-, এখানে হবে Cn-। এখন এদের নাম যদি বলতে চাই, বলেন তো এদের নাম কি হবে? প্রথমটার নাম কি? ফ্লুরাইড আয়ন। তাহলে নিচেরটার নাম কি হবে? ক্লোরাইড আয়ন। CHLORIDE, ক্লোরাইড আয়ন। তারপরটা কি হবে? ব্রোমাইড আয়ন। ব্রোমাইড আয়ন। তারপরটা হবে হচ্ছে আয়োডাইড আয়োডাইড আয়ন। এটা হবে সায়ানাইড আয়ন। সো এদের নামটা দেখে সবার একটা স্টাইল টের পাচ্ছ, যে এদের নামকরণের একটা ধরন আছে। সেই ধরনটা কি বলেন দেখি? শেষে আইড আছে। নামের শেষে সবার আইড আছে, IDE। তাহলে আমরা একটা কথা বলে ফেলতে পারি, হাইড্রো অ্যাসিডের যে অ্যানায়ন হয় তাদের নামের শেষে আইড থাকবে, আইড আয়ন। এরপরে চলো অক্সি অ্যাসিডে যাচ্ছি। বলো, অক্সি অ্যাসিড যখন প্রোটন ছাড়ে,
এই অক্সি অ্যাসিডের প্রোটনিক হাইড্রোজেন আছে দুইটা। প্রোটনিক হাইড্রোজেন মানে যেসব হাইড্রোজেন প্রোটন আকারে নির্গত হয়। তাহলে এখানে কয়টা পাবো আমরা? 2টা H+ 2H+ পাবো। থাকবে কি গুনে গুনে দেখো, অনেকে কিন্তু এইগুলো পারে না যে এটা কি হয়। S থাকবে, এখানে S যায় নাই, তাহলে এখানে থাকবে S। অক্সিজেন 4টা ছিল, এখানে তো যায় নাই, তাহলে SO4 কত মাইনাস লিখবো বলো? 2 মাইনাস। এগুলো আমি আবারও বলতেছি, লজ্জা করার কিছু নাই, অনেকেই আছে জানে না। 2টা প্রোটন বের হয়েছে, তাহলে এখানে 2টা মাইনাস থাকবে, একেবারে জাস্ট গুনে গুনে বসাই দিব। এখানে কি হবে? এখানেও 2টা প্রোটন বের হচ্ছে, তাহলে এই 2টা থাকলো, বাকি থাকে কি দেখো তো, গুনে দেখো SO3 কত মাইনাস হবে? এটাও হবে 2 মাইনাস। H3PO4 কয়টা প্রোটন ছাড়া আমরা জানছিলাম? সে ছাড়া হচ্ছে 3টা প্রোটন, যদিও তার ছাড়তে কষ্ট হয়, বাট তাকে ছাড়ানো যায় আর কি। তার সাথে কি তৈরি হবে বলো? তাহলে বাকি থাকে কি? PO4 3 PO4 3 মাইনাস। 3টা প্লাস বেরোয়েছে বলে 3টা মাইনাস। তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে কয়টা প্রোটন বেরোবে? একটা মাত্র প্রোটন বেরোচ্ছে, কারণ ওর প্রোটন আছেই বাবা একটা, কয়টা বেরোবে? তাহলে বাকি থাকে কি দেখেন, NO3 মাইনাস। এটা থেকে কি অবস্থা হবে? একটাই প্রোটন বের হবে, এই যে এরকম থাকবে আর কি। বলো NO কত হয়ে যাবে? 2 মাইনাস। এদের যে অ্যানায়নগুলো, এদের সবার অ্যানায়নের মধ্যে দেখো অক্সিজেন আছে, সো এদের নামের স্টাইলগুলো একটু ডিফারেন্ট হবে। কেমন ডিফারেন্ট হবে বলেন? প্রথমটার নাম কি? এই SO4 2 মাইনাসের নাম কি? সালফেট কি আয়ন। আচ্ছা, এটার নাম কি হবে বলো দেখি? এটা হবে সালফাইট আয়ন। তো নামটা একটু ডিফারেন্ট, খেয়াল করতেছো? আসলে ঘটনাটা হচ্ছে কি, এইটা ছিল হচ্ছে ইক অ্যাসিড। ইক অ্যাসিড থেকে যে আয়নটা আসে তাকে বলে এট আয়ন, এট। আর আস অ্যাসিড থেকে যে আয়নটা আসে তাকে কি বলে জানো? আইট আয়ন। তাহলে এটার নাম কি হবে বলো? ফসফেট আয়ন। কেন ফসফেট হবে? কারণ ফসফরিক অ্যাসিড, ইক অ্যাসিড থেকে আসতেছে, তাহলে এটার নাম হবে হচ্ছে ফসফেট, PHOS ফসফেট আয়ন। কার মাইকে এরকম শব্দ হয়? সাজিদ খান, একটু ঠিক করো ভাই। আচ্ছা, NO3 মাইনাসের নাম তাহলে কি হবে বলো তো? এটা নাইট্রিক অ্যাসিড যেহেতু ছিল, তাহলে এটা হবে বলেন নাইট্রেট আয়ন, TRATE, নাইট্রেট আয়ন। তাহলে এটা নাইট্রাস অ্যাসিড ছিল, আস অ্যাসিড থেকে আসলে নাম কি হয়ে যায় জানো? নাইট্রাইট। ট নাকি ড বলো? NITRITE, নাইট্রাইট আয়ন। ভালো করে লক্ষ্য করো, হাইড্রো অ্যাসিড থেকে যে আয়নগুলো আসছিল তাদের নামের শেষে ছিল ড। ড বাংলায় বললে আসবে হচ্ছে ড। হাইড্রো থেকে আসবে ড, হাইড্রো। আর এইখানে দেখো অক্সি থেকে যখন আসে তখন সবারই নামের শেষে সামহাও কি আছে আমাদের? ট আছে। সালফেট, সালফাইট, নাইট্রেট, নাইট্রাইট। তাহলে এইখানে আমরা পাচ্ছি হলো ট। সো কিভাবে মনে রাখিবা আমি জানি না, এটা মনে রাখিতে হইবে। ওকে, সো এরপরে চলো। ওরে আল্লাহ, আরও কত কিছু দিচ্ছে, বলো যে এটা কি হবে? HClO4 যখন বিয়োজিত হয় তখন কি তৈরি করবে? একটাই প্রোটন তৈরি করে। এরা সবাই একটাই প্রোটন তৈরি করে। তাহলে কপি করে নিয়ে যাচ্ছি, বলেন এখানে কি থাকবে? ClO4 মাইনাস, এখানে কি থাকবে? ClO3 মাইনাস। মানে এই সংকেতগুলো যদি একবার মাথার মধ্যে ঢুকাইতে না পারো ভাই, তাহলে মহা বড় বিপদ আছে। ClO2 মাইনাস, তারপরটা কি হবে? ClO মাইনাস। একটা কথা বলে রাখি তোমাদের, এই অ্যাসিডটাকে HClO না লেখে আমি যদি লিখি HOCl, তাইলেও কিন্তু কোনো আপত্তি নাই, এটাও কিন্তু আমরা প্রায়ই লিখবো, একই জিনিস, হাইপোক্লোরাস অ্যাসিড। সো এখন নামগুলো বলেন তাড়াতাড়ি। এটা যেহেতু পারক্লোরিক অ্যাসিড ছিল, তাহলে এটার নাম কি হবে বলো তো? CHLORATE, পারক্লোরেট আয়ন হবে। তাহলে এইটা ছিল ক্লোরিক অ্যাসিড, তাহলে এটা কি হবে বলেন? ক্লোরেট আয়ন। ঠিক আছে, এটা হবে হচ্ছে ক্লোরেট আয়ন। তাহলে এটা ছিল ক্লোরাস অ্যাসিড, তাহলে এটা কি হবে বলেন? ক্লোরাইট আয়ন। ক্লোরাইট আয়ন, সাবাস। তার নিচেরটা কি হবে বলো? HClO, হাইপোক্লোরাইট আয়ন। হ্যাঁ, এর নামের সামনে শুধু একটা হাইপো অ্যাড করে দিব, হাইপোক্লোরাইট আয়ন। এই বাচ্চা জিনিস, শিশু জিনিস। এখন বন্ধুগণ, আরও 2টা করতে হবে আমাদের। HCH, এটা বিয়োজিত হইলে যে প্রোটনটা ছাড়ে সেই প্রোটন কোনটা? সামনেরটা না পিছনেরটা? মানে এটা এক্সটা নাকি ওয়াইটা বলো? CH এর যে হাইড্রোজেনটা ওইটা, ওই সামনেরটা না কিন্তু এইটা। সো তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে পাবো কি বলো তো? এই হাইড্রোজেনটা এর সাথে থেকে যাচ্ছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো বলেন? HCOO মাইনাস যোগ কি বলো তো?
এইচ প্লাস। তোমরা মনে হয় বোঝো না আমি কি লিখেছি, বুঝেছো কি? বোঝা না, বুঝছো বাবা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে এবার বলো এটা কি হবে? CH3 C ডাবল ও একসাথে যাবে আর ওই ওইটা প্রোটন আকারে যাবে, তাহলে এটাকে কি লিখবো? CH3 C ডাবল ও মাইনাস যোগ হচ্ছে কি আমাদের H প্লাস। তো আমি একটু কাজ করি, এটাকে সুন্দর দেখানোর জন্য একটু পরে লিখি, এটাকে একটু আগে লিখি, মানে তাহলে আমাদের বুঝতে সহজ হবে আর কি, নাম টাম লেখা সহজ হবে। এটাকে এখানে দিলাম, ওকে। সো বলেন এবার নাম টাম লিখি। এইটা যেহেতু মিথানোইক অ্যাসিড ছিল, মিথানোইক অ্যাসিড, তাহলে এই মূলকটার নাম কি হবে বলো? এই আয়নটার নাম কি হবে? মিথানয়েড Chlorite ion. এইটা হবে মিথানয়েট, ইংরেজি বানান ভুলে গেছি তাই লিখতেছি বাংলায়, মিথানয়েট আয়ন। এখন আরো একটা ব্যাপার আছে, এটা যেহেতু ফর্মিক অ্যাসিড ছিল তাহলে এর আরেকটা নাম কি বলা যায় বলো? Formate ion. মেট আয়ন। ওকে, তাহলে বলো এবার এটার নাম কি হবে? এটার নাম কি হয়? ইথানয়েড Chlorite ion. ইথানোইক অ্যাসিড থেকে আসছে, তাহলে এটার নাম হবে ইথানয়েট আয়ন, অথবা আরেকটা নাম কি হবে বলেন? অ্যাসিটেট আয়ন। Acetate ion. অ্যাসিটেট আয়ন। অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে, তাহলে অ্যাসিটেট আয়ন। ভাই সবাই হয়তোবা পারো না, ইটস টোটালি ফাইন, সবাই সব কিছু পারবে তা তো না, কিন্তু যারা পারো না অন্য বাকি বন্ধুদের কাছ থেকে শুনে শুনে মুখে বলতে থাকো তোতা পাখির মতো, শিখে ফেলো। শেখার জন্য মুখে মুখে রিপিট করার আর কোনো মানে বিকল্প নাই। আমরা এই কারণেই তো শব্দটা কি বলি, মুখস্থ, মুখে অবস্থিত। এখন এমন এক আল্লাহর বান্দার কথা চিন্তা করো যে আল্লাহর বান্দা জীবনে কোনোদিন মুখে কিছু বলে নাই, খালি সাই দেখছে। লোকটা পড়তেছে, খুব ভালো লাগতেছে, আমার মাস্টার। সে তো পারবে না, সে খালি সাই সাই দেখছে। সাই থাকলে হবে না, মুখে বলতে হবে। এবং আমাদের গুগল মিটের ব্যবস্থা তোমাদের জন্য এই কারণেই যে সো দ্যাট উই ক্যান মেক শিওর যে তুমি আসলেই শিখতেছো, নাকি তুমি জাস্ট অনলাইন ক্লাস দেখতেছি, হ্যাঁ আম্মু ভাত রান্ধো, দেখতেছি খুব ভালো ক্লাস হচ্ছে, মানে সাই থাকলে হবে না, মুখে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো হইলো। একটা মজার ব্যাপার খেয়াল করছো, এইগুলা কি অক্সি অ্যাসিড নাকি হাইড্রো অ্যাসিড? এই দুইটা জৈব অ্যাসিড বুঝছি, বাট অক্সি নাকি হাইড্রো? Oxyacid. অক্সি অ্যাসিডের যে অ্যানায়নগুলো ছিল তাদের নামের শেষে কি থাকার কথা, ট না ড? ট থাকার কথা। আছে নাকি নাই দেখেন তো, আছে। আছে। মজা। এরপরে চলো, এই যে লেখা আছে হাইড্রো অ্যাসিডের লবণের নামের শেষে সবসময় কি থাকবে? আইড থাকবে, বটম লাইন এটা। তারপরে আসো, ইক অ্যাসিডের যদি লবণ হয় তাহলে নামের শেষে কি থাকবে? এট লবণ হবে বা এট আয়ন হবে। এবার বলো তো এর উপরে যদি আমি একটু কপি পেস্ট করে লিখতে চাই, ইক অ্যাসিডের উপরে তাহলে কি লেখা যাবে বলেন? পার ইক অ্যাসিড। এইখান থেকে তাহলে যেটা আসবে সেটার নামে কি হবে বলো? Per 8. পার এট হবে। পার থেকে যাবে এখানে জাস্ট ইক থেকে যে এট আসতো ওইটা আর কি, পার এট হবে। তাহলে এই আস অ্যাসিডের নিচের লাইনে কি লেখা যাবে বলেন? হাইপোআসিড। হাইপোআস অ্যাসিড থেকে যদি আসে আমাদের তখন নাম কি হবে বলো? Hypoite. হাইপোআইট, লবণ আয়ন যা ইচ্ছা বলো। ওকে, সো শিখে ফেলেছি। এইবার চলেন এই যৌগগুলোর নাম বলতে হবে, হাগু করে দিবা দেখবা, ভেবে দেখো। কে পার্টটার নাম কি? পটাশিয়াম, তো এইটার নাম বলে ফেলছি পটাশিয়াম। এইটুকু অংশ কোত্থেকে আসছে একটু মনে মনে ভাবো তো, HClO3 থেকে আসছে না? HClO3 এর নাম কি ছিল? হ্যাঁ, chloric ক্লোরিক acid। অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড থেকে তাহলে এটার নাম কি হবে? ক্লোরেট। তাহলে পটাশিয়াম কি? ক্লোরেট। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই, আসলে কি বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। কষ্ট হইতেছে, একটু কষ্ট তো হবে। তোমাকে আজকে আমি 20 কেজির ডাম্বেল দিয়ে বাইসেপস তৈরি করতেছি, 1 মাস করলাম, পরের মাসেও কি আমি 20 কেজি দিয়ে তোমরা 1 সপ্তাহ প্র্যাকটিসের পরে তো বলো এই আজকে 30 কেজি উঁচা কর। আরে কর বেটা, করা লাগবে, একটু একটু করে কষ্ট করা লাগবে। আচ্ছা বলেন কেবিআর। এগুলো একাডেমিকে এ তো শিখেছিলেন তো, তাই এখন প্র্যাকটিস করতে করতে ইজিলি পারি। পটাশিয়াম হ্যাঁ। ব্রোমাইড। ব্রোমাইট, ট নাকি ড? ড। পটাশিয়াম ব্রোমাইড। আচ্ছা, পটাশিয়াম ব্রোমাইড। ওকে, CaSO4। SO4 তো ভাই সালফেট মূলক, সবাই চিনে। তারপরেও যদি চিন্তা করি সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, সো দ্যাট মাস্ট বি ইক অ্যাসিড থেকে আসছে, তাহলে এট আয়ন, তাহলে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সংক্ষেপে লিখতেছি, ক্যালসিয়াম সালফেট।
সালফেট। এইগুলা না পারলেও মানুষ দেখা দেখা বলতে পারে যে ভাই এটা। ওকে, NaI কি হবে? ক্যালসিয়াম Sodium? নাইট্রেট, ওটা Sodium সরি iodide. সোডিয়াম সোডিয়াম আয়োডাইড। এটা দেখে এটা বলছি। অশিক্ষিত, আয়োডিন লিখে ফেলছি, আয়োডাইড। আচ্ছা, তোমরা কি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ? লেখা বোঝা যাচ্ছে নাকি কষ্ট হচ্ছে? পিডিএফ এ ইজি আমার হয়ে কাছে যাবে, মনে হয় ভালো হয়। PDF এ দেখা যায়। গ্রিড এখন হলে ভালো হবে। বেটার না? এখন পারফেক্ট। এখন বেটার। আচ্ছা, এগুলো বলো না কেন? না এটা আবার বোঝা যাইতেছে না। ওকে, PDF এ সব দেখা যায় কিন্তু এই ক্লাসে দেখতে সমস্যা হয়। ওকে, এবার বলেন CaNO3 এটার নাম কি হবে? ক্যালসিয়াম নাইট্রেট। এইখানে 2টা আসছে কোত্থেকে? কেন আসছে? দুইটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেসিক্যালি ক্যালসিয়ামের সাথে যখন আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিই তখন 2টা নাইট্রিক অ্যাসিড লাগে, কারণ ক্যালসিয়ামের যোজনিত হচ্ছে 2। আচ্ছা, তাহলে এটার নাম আমরা দিব, এই 2 দেখে ঘাবড়াবো না, জাস্ট এই ভিতরের মূলকটাকে দেখবো। এটা তো নাইট্রেট মূলক, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট। এটার নাম কি হবে? সোডিয়াম সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। মিথা নাকি ইথা ইথা নয়, ইথানয়েড, অথবা এর আরেকটা নাম কি দেওয়া যায়? সোডিয়াম অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট। আচ্ছা, Na2CO3 এর নাম কি দেওয়া যাবে? সোডিয়াম সোডিয়াম কার্বনেট। কার্বনেট কেন কার্বনেট? এটা কোন অ্যাসিড থেকে আসছে বলো দেখি, কোন অ্যাসিড থেকে কার্বনিক আসছে? অ্যাসিড কার্বনিক থেকে অ্যাসিড। আসছে। তাহলে কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3। H2CO3 H2CO3। জাস্ট কার্বনেট রেখে ওইখানে ভাববা যে কার্বনেটের যোজনিত 2, তাহলে 2টা হাইড্রোজেন লাগাইতে হবে, তাহলে সোডিয়াম কার্বনেট। ওকে, K2CO3 এর নাম কি হবে তাহলে? সহজ জিনিস, পটাশিয়াম পটাশিয়াম কার্বনেট। কার্বনেট পটাশিয়াম কার্বনেট। বাচ্চা জিনিস, নিজেরা করে নিও। আচ্ছা, আমি লিখেই দেই পটাশিয়াম কার্বনেট। KMNO4, এই তো বিপদ, এটার নাম সবাই জানে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখন তোমাদের একটা কঠিন কাজ দিব আমি, আমাকে একটু বলো দেখি তাহলে আমি যদি একটা প্রশ্ন দেই, পার ম্যাঙ্গানিক অ্যাসিডের সংকেত কি বলতে পারবেন? HMnO4। MnO4। হ্যাঁ, এটার সংকেত হবে হচ্ছে HMnO4। তোমরা কি বুঝছো আসলে ব্যাপারটা? এরকম একটা অ্যাসিড তো ডেফিনেটলি ছিল, হয়তোবা তুমি আমি কোনোদিন দেখি নাই, বাট এরকম আছে যে অ্যাসিডের হাইড্রোজেন চলে যাওয়ার ফলে এই যে মূলকটা হয়েছে MnO4, এটার নাম কি দেওয়া হয়েছে? পারম্যাঙ্গানেট মূলক। এই জন্য হয়েছে কি, KMnO4 এর নাম হয়ে গেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সবাই বুঝছিস কি আমার কথা? বুঝে না? বুঝছো নাকি বুঝো নাই বন্ধুগণ? বুঝছি। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। তারপরে চলো, কোথায়, এই যে K2Cr2O7 তোমাদের খুব পরিচিত যৌগ, বলো নাম কি এটার? পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট। এখন তাহলে একটা প্রশ্ন করব, বলো তো সেই প্রশ্নটা কি দেখি। ডাইক্রোমিক অ্যাসিড। ডাইক্রোমিক অ্যাসিডের সংকেত কি বলেন? H2Cr2O7 2Cr2O7। এইটার সংকেত হবে H2Cr2O7। এই অ্যাসিডগুলো হয়তো বা দেখি নাই, বাট আমরা তাদের উদ্ভূত লবণের নাম থেকে না টের পাচ্ছি যে এরকম অ্যাসিড আছে। এরকম অ্যাসিড না থাকলে এরকম কোনো লবণ পাওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতেছো রুমানা ভুইয়া বলছো, ভাইয়া গুগল মিটের মাধ্যমে কিভাবে জয়েন হব একটু কষ্ট করে বলবেন। অনেক কষ্ট করে বলবো, কোনো সমস্যা নেই। যারা কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে গুগল মিটের অ্যাক্সেস দেওয়া হয়েছে, বেটা আমরা তো সবাইকে দিতে পারি না, বুঝো না? সবাইকে সবার জন্য উন্মুক্ত করে দিলে এখানে গুগল মিটের মাইক অন করে হিন্দি গান ছেড়ে দিয়ে নাচবে, বুঝছো না? কন্ট্রোল থাকবে না আর কি। মাহমুদুল হাসান এতক্ষণ পরে আসি বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, খাবা মায়ের। আচ্ছা আসো, এবার এই যৌগটার নাম কি বলো? ক্যালসিয়াম মেথানাইট। হ্যাঁ, বা ক্যালসিয়াম ফরম্যাটও আমরা বলতে পারি, তাই না? তাহলে এটাকে বলবো আমরা ক্যালসিয়াম ফরম্যাট, লিখলাম ফরম্যাট। তোমরা কি বুঝিয়াছো এটা ফর্মিক অ্যাসিড থেকে আসছে HCOO? হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, নর্মালি কিন্তু আমরা নেগেটিভ আয়নটাকে পরে লিখি, কিন্তু এখানে নেগেটিভ আয়নটাকে সামনে কেন লিখছে বুঝছো তো?
ওই যে ফর্মিক অ্যাসিডের সংকেত কেমন ছিল, HCOOH না, ওই এইচটা ছিল পজিটিভ, ওইখানে লেখছে হচ্ছে এখানে ক্যালসিয়ামটাকে। তোরা মনে হয় বুঝোস না আমি কি বলছি। হ্যাঁ, জৈব অ্যাসিড তো এইভাবেই লেখে। জৈব অ্যাসিড জৈব লবণ এইভাবেই লেখে। এই যে দেখো HCOONA, সোডিয়ামকে পরে লেখছে, কারণ কি ওই অ্যাসিডটা ছিল হচ্ছে HCOOH, ওই এইচ এর প্রতিস্থাপন করে ঢুকছে হচ্ছে সোডিয়াম। তাহলে এইটার নাম কি হবে বলেন, এটার নাম কি হবে? সোডিয়াম সোডিয়াম ফর্মেট। সোডিয়াম মিথানয়েড। সোডিয়াম মিথানয়েড বা সোডিয়াম ফরমেট, যা ইচ্ছা বলো, আমি ফরমেট লেখা আছে এটাকে কপি করে বসাই দিলাম। এই লবণের নামকরণ পারতে গেলে তোমার দেখো অ্যাসিডের নাম পারা লাগতেছে। আচ্ছা, এখন আরও কিছু দেওয়া আছে, তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবা। এই যৌগটার নাম তোমরা সবাই জানো, আমাকে একটু বলো তো এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, যদি কেউ থেকে থাকো যে তুমি এটার নাম জানো না, তুমি জাস্ট মুখস্থ করে নাও যে আমার বন্ধুরা সবাই বলতেছে, আরিফ ভাইও বলতেছে, তার মানে ঠিকই আছে। এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখান থেকে তুমি একটা মজার জিনিস করতে পারো না, বলো দেখি কি করতে পারো? থায়োসালফিউরিক অ্যাসিড। তুমি এখানে শিখে ফেলতে পারবা থায়োসালফিউরিক অ্যাসিডের সংকেত কি, বলো থায়োসালফিউরিক অ্যাসিডের সংকেত কি তোমরা বলো? H2S2O3। H2S2O3 কিভাবে হয়েছে বুঝছেন তো? সোডিয়াম থায়োসালফেট যদি এটা হয়, তাহলে সোডিয়ামগুলোকে ফেলে দিয়ে ওখানে আমি হাইড্রোজেন ঢুকাচ্ছি, তাহলে এটার পাচ্ছি, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফিউরিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, সো এরকম তোমরা নিজেরা করতে পারবা, এগুলো কোনো ব্যাপার না। বলেন দেখি এই লবণটার নাম কি, পারেন পারেন কিনা? Na2CO4। সোডিয়াম অক্সালেট। এটার নাম হচ্ছে সোডিয়াম অক্সালেট। কিভাবে হয়েছে বলো তো? অক্সালিক অ্যাসিড থেকে। সোডিয়াম অক্সালেট। তাহলে অক্সালিক অ্যাসিডের সংকেত কি বলো? এমনিতে খুব তাহলে আমরা বলবো হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, বন্ড হচ্ছে COOH। এটাকে আমরা বা দিয়ে কিভাবে লিখতে পারি? H2, তারপরে কি কার্বন কয়টা? দুইটা, H2C2, অক্সিজেন হচ্ছে 4টা, তাহলে H2C2O4। এই যে H2C2O4 এর দুইটা হাইড্রোজেন যখন চলে গেছে, তখনই তোমার অক্সালেট মূলক তৈরি হয়েছে C2O4, ওইটাকে দিয়েই তোমার যৌগ বানাইছে N2C2O4, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো কমন জিনিসপাতি, তোমরা দেখলে পারবা। FeCl2 এর নাম কি বলো? FeCl2। ফেরাসক্লোরাইড। আচ্ছা, এটার নাম কি? FeCl3 এর নাম ফেরিক ফেরিক ক্লোরাইড ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড। Ca3PO4 ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট। ফসফেট নাকি ফসফাইট, কোনটা? ফসফেট ফসফেট। ফসফেট, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কঠিন জিনিস শিখাই, একটু জেনে রাখো। আমাকে একটু বলো তো ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4, তাই না? একটা অক্সিজেন যদি কমায় দেই তাহলে কি হবে? H3PO3। আরো একটা অক্সিজেন যদি কমায় দেই তাহলে হবে H3PO2। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে একটু কঠিন জিনিস শিখতেছি, লাগবে কিনা জানি না, বাট যেহেতু চেঞ্জড স্টাইলে কোয়েশ্চেন হচ্ছে, বোর্ডে উল্টাপাল্টা করতেই পারে, হ্যাঁ, একটু শিখে রাখো আর কি। এটার নাম হচ্ছে কি শিখছিলা? ফসফরিক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? ফসফরাস অ্যাসিড ফসফরাস অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? হাইপোফসফরাস অ্যাসিড। ওকে, সো এখন ঘটনা হইতেছে বন্ধুগণ, এদের প্রত্যেককে আমি যদি প্রোটন বিয়োজিত করাই, যে এই বেটা প্রোটন ছাড়, দেখি কে কয়টা প্রোটন ছাড়তে পারে, সেইটার ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, একটু জেনে নাও। ওকে, দেখেন এই ভদ্রলোক কয়টা প্রোটন ছাড়ে বলেন? তিনটা। তাহলে 3টা প্রোটন ছেড়ে দিলাম, বাকি থাকলো কি? PO4 3-। নিচের ভদ্রলোক কয়টা প্রোটন ছাড়বে বলেন? তিনটাই। 3টাই প্রোটন ছাড়বে। তার নিচের ভদ্রলোক কয়টা প্রোটন ছাড়বে? 3টাই ছাড়বে, তাই না? বুঝছো তো? বুঝো না? আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিক্রিয়াটা এরকম। কবিরা সব নীরব হয়ে গেছে। এ কি, এ কা হুয়া, কায়সা হুয়া। বিশেষ একটা কারণে, এর গাঠনিক একটা অদ্ভুত ব্যাপারের কারণে, অদ্ভুত না, সেটাও লজিক্যাল, এখন দেখানো যাচ্ছে না, জেনে রাখো।
ফসফরিক অ্যাসিড 3টা প্রোটন ছাড়ে, ফসফরাস অ্যাসিড 2টা প্রোটন ছাড়ে, আর হাইপোফসফরাস অ্যাসিড হচ্ছে 1টা প্রোটন ছাড়ে। কেউ বোঝে না? ভাইয়া ও কি বিয়োজিত হওয়ার সময় বাকি হাইড্রোজেন নিয়ে নেয় এমন কিছু? মানে বাকি হাইড্রোজেন ছাড়ে না, ও ছাড়তে পারে না। তাহলে তো অ্যানায়নে হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, এই কথাটাই তো আমি তোমাদের মুখ দিয়ে বাইর করতে চাইতেছিলাম। বলো না কেন যে হাইড্রোজেন ছাড়ে না, তাহলে যায় কোথায় বলো এবার? এইখানে যে অ্যানায়নটা হবে তার সংকেত কি হবে? HPO3 মাইনাস। HPO3 2 HPO3, এটা কিন্তু 2 হবে কারণ 2টা প্রোটন বের হয়েছে। এটার অ্যানায়নের সংকেত কি হবে বলেন? H2PO3 minus. H2PO3 মাইনাস, এটাই হবে। এবং এবার কান্দো না, চোখের পানি মোছো, আরো একটু কঠিন দেখাই। এই সান্দুর নাম কি বলো যে? Phosphate ion. ফসফেট। কান্দে দিতেছো কেন? PHOS PHAT, ফসফেট আয়ন। এটার নাম কি কও? হাইড্রোজেন ফসফাইট আয়ন। বাইফসফাইট বাই বাই মুরব্বী, ফসফাইট আয়ন এটা, এটাই ফসফাইট আয়ন। মনোযোগ দিয়ে শোন, খাতায় লেখ, পরে বুঝাবো। এটার নাম কি বল দেখি? এটার নাম লজিক্যালি বল, হাইপোফসফরাস অ্যাসিড থেকে আসছে, তাহলে নাম কি হবে বলেন? Phosphate ion. হাইপোফসফাইট আয়ন। আচ্ছা, তোমাদের একটু হৃদয় ভাঙা হয়েছে যেহেতু, তাহলে আর একটু বুঝাই। তোমরা একটু বলো, সালফেট মূলক সবাই চেনো, SO4 2-, এটাকে তুমি বলে থাকো সালফেট আয়ন। সালফেট আয়ন। আচ্ছা, এখন এর সাথে যদি একটা প্রোটন যুক্ত করি, আমি একটা H+ যুক্ত করি, তখন এটা কি হয়ে যায়? SO4 কত? 2-, মাইনাস মাইনাস শুধুমাত্র মাইনাস, কারণ একটা প্লাস যুক্ত হওয়ার কারণে 2টা মাইনাসের জায়গায় একটা মাইনাস হয়ে গেছে। এখন আমাকে একটু বলেন, HSO4- যদি হয় তাহলে এটার নাম কি হয় জানি? আমরা বলি বাইসালফেট আয়ন। Bisulfate. এইটাকে আমরা বলি বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট আয়ন, তাই না? এখন হইল, হাইড্রোজেন থাকলেই যে নামের সামনে বাই বা হাইড্রোজেন যুক্ত হবে তা না। যদি ওর নর্মাল অ্যানায়ন এক্সিস্ট করে, তার সাথে প্রোটন যুক্ত করার পরে তারপরে বাই বা হাইড্রোজেন যুক্ত হয়। একই রকমের ঘটনা তুমি আরো কয়েক জায়গায় দেখছো নিশ্চয়ই। ধরো কোথায় কোথায় আর এরকম দেখছো বলো দেখি? Carbonate. CO3 2- দেখছো, তাই না? আমাকে একটু বলো, এটার নাম জানো কি ছিল? বলো। কার্বনেট আয়ন। কার্বোনেট আয়ন। ওকে, সো এইটার সাথে যদি আমি একটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে? HCO3- এরকম হবে না? বোঝা না? এই সান্দুটার নাম তখন কি হবে বলো তো? Bicarbonate. বাইকার্বনেট অথবা হাইড্রোজেন কার্বনেট, যার যেটা মনে চায় বলতে পারো। এখন এইটার যে বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট হইছে, কখন হইছে? যখন ওই হাইড্রোজেনটাকে বাদ দিয়ে ওইরকম একটা আয়ন, নর্মাল 8 আয়ন এক্সিস্ট করে, তারপরে এটাকে হাইড্রোজেন বা বাইকার্বনেট আমরা বলতেছি। বোঝো নাই বাবা? বুঝছি। এখন আসো, তুমি যে এইটাকে বলবা যে বাইফসফাইট আয়ন, যদি বলতে হয় বাই দিয়ে, তার মানে কি এই হাইড্রোজেনটাকে বাদ দিলে একটা আয়ন থাকার কথা না? ওরকম কোনো আয়ন নাই তো। এরা বোঝো না আমার কথা। ফসফাইট আয়ন যেটা, এইটাই সেইটা, এর মধ্যে হাইড্রোজেন আছে, এটা দেখে অবাক হওয়ার কিছু নাই। ওর ওই অ্যাসিডের ক্যাপাবিলিটি নাই 3টা প্রোটন ছাড়ার, সে 2টা প্রোটন ছেড়েই অ্যানায়ন তৈরি করে। সো আমরা সেই আগে কি বলছিলাম, যে ইক অ্যাসিড থেকে যে অ্যানায়নটা আসে তাকে বলে এট আয়ন, আর আস অ্যাসিড থেকেই যে অ্যানায়ন আসে তাকে কিন্তু আইট আয়ন বলে। সো দ্যাট ইজ দ্য ফসফাইট আয়ন। এটা বাইফসফাইট আয়ন না, বাইফসফাইট আয়ন বলে কিছু নাই। তোরা আমার কোনো কথা বুঝোস না রে বাবা। ছাড়তে কেন পারে না? ফসফাইট আয়ন কি হয় না ভাইয়া? কোনটা ফসফাইট আয়ন? এই যে ফসফাইট আয়ন হয়েছে তো, ফসফাইট আয়নের সংকেতই এটা, তার মধ্যে হাইড্রোজেন থাকবে। না, আগে গাইডে ফসফাইট আয়ন তো PO3 লেখা কেন জানি। কোন গাইডে লেখছে, কে কোন বলদে, ওসব আমি জানি না, ওসব আমাকে দেখাইতে আইসো না। ও গাধারা আমার কাছ থেকে নিয়ে নিয়ে পড়ায় লেখে, ও আমার দেখায় লাভ আছে? মানে রিয়েলিটি ইজ দিস, দ্যাট ইজ বাই মানে ফসফাইট আয়ন। বাইফসফাইট আয়ন বলে
ওই যদি কিছু লিখে থাকে বা কিছু ভুল লেখছে আর কি, এটাই ফসফাইড আয়ন। গাইড কোথাকার গাইড, রয়্যাল গাইড, অমুক গাইড, তমুক গাইড, ছাতু মাতু, এগুলো দেখা লাভ আছে? দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ফসফাইড আয়নের সংকেতই এটা। যদি জানতে চাও যে কেন ছাড়তে পারে না, সেগুলোর কারণ আছে। সেগুলোর কারণ যাই না তোমার এখন কোনো লাভ নাই, লিটারালি কোনো লাভ নাই। ওই গঠনে হাইড্রোক্সিল আয়ন থাকে না তাই সে ছাড়তে পারে না। বাট এটা জেনে রাখো, আমি জাস্ট তোমাদেরকে কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বলে রাখতেছি যে আচ্ছা ধরো আমাকে একটু বলো, দেখি তোমাকে যদি আমি বলি, আরও একটা স্লাইড নিয়ে দেখাই, সরি আবার কত স্লাইড হইল, খুব মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, ধরো তোমাকে আমি বলি সোডিয়াম ফসফেট, আমাকে একটু বলেন এটা সংকেত কি? Na3PO4। PO4 3PO4। Na3PO4। ওকে, তোমাকে আমি বললাম সোডিয়াম ফসফাইট, বলো আমাকে এটা সংকেত কি? Na2HPO3। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি ফসফাইট আয়নটাকে নিয়ে আসো। ফসফাইট আয়ন আসবে কোত্থেকে? ফসফরাস অ্যাসিড থেকে। ফসফরাস অ্যাসিডের সংকেত কি? H3PO কত 3 না? এবং ভাবো এটার কিন্তু 3টা প্রোটন বের হয় না, বের হয় কয়টা? 2টা প্রোটন। তাহলে 2টা প্রোটন বের হলে সংকেত কি হবে? এই অ্যানায়নটার সংকেত কি হবে? HPO3 2-। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। হ্যাঁ বুঝছি। তাহলে এই 2- এর জায়গায় এখন আমরা কি বসাই দিব বলেন তো? 2টা সোডিয়ামকে বসাই দিব, সংকেত হবে এইটা। এইটাই সোডিয়াম ফসফাইটের সংকেত। কিচ্ছু করার নাই, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আচ্ছা, তারপরে এবার আসো, ঘটনা হচ্ছে মানে এটা কি তোমরা সারা জীবন যা দেখে আসছো তার সাথে কম্পেয়ার করলে এটা খুব কষ্ট মনে হচ্ছে, বাট এই যে আজকে দেখতেছো আর একদিন দেখালে দেখবে এগুলো নর্মাল হয়ে গেছে, বুঝবা যাচ্ছে কাহিনীটা এরকম। এবার বলো তাহলে পরের যৌগটার নাম আমি কি লিখতে চাই এবার? সোডিয়াম বলেন। হাইপোফসফাইট। হাইপোফসফাইট। হ্যাঁ, সোডিয়াম হাইপোফসফাইট। বলো এবার এটা সংকেত কি হবে? একটু ভাবো, হাইপোফসফরাস অ্যাসিড থেকে আসবে। হাইপোফসফরাস অ্যাসিডের সংকেত কি? H3PO2। এখন এই চান্দু কয়টা প্রোটন ছাড়ে বলেন? একটা। তাহলে অ্যানায়নটার সংকেত কি হবে বলো? H2PO2, এরকম না? বোঝা না? এবং এর মাথায় কয়টা মাইনাস থাকবে? একটা। তো একটা মাইনাস বাদ দিলে এখানে আমার বসাইতে হবে হচ্ছে সোডিয়াম। এইটাই সোডিয়াম হাইপোফসফাইটের সংকেত, কিচ্ছু করার নাই। বাচ্চারা শক খাইছে, 2000 ভোল্টের একটা শক খাইছে কারেন্টের। এই কি হইল? এতদিন যেগুলা দেখছো সেগুলো খুবই শিশু শিশু জিনিসপত্র ছিল, ঠিক আছে? একটু হাই ভোল্টেজ খাইছো আর এখন নড়তে পারতেছো না, এটাই রিয়ালিটি। আচ্ছা, এটা নিয়ে তোমাদের চেয়ে একটু ছোট বয়সে থাকতে সেটা অনেক পেঁচাইছিল, ওর জন্য একটা ভিডিও বানায় দেওয়া লাগছিল, ওইখানে আরও ডিটেইল কথাবার্তা বলছিলাম মনে হয়, দেখি ভিডিওটা পাইলে দিব না। আর মানে জিনিসটা এরকমই, কিছু করার নেই। হ্যাঁ, ওকে। সো এরপর আমরা আর কোন টপিকে যাব? আজকে থিওরি আলোচনা শেষ, এখন আমরা একটু প্র্যাকটিস করে ছুটি নিয়ে চলে যাব। সো তোমরা যারা এখনও ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে ফেলো ভাই, এই ডিসকাউন্টে কিন্তু আর পাবা না, এই যে একটু হকারের মতো বলতেছি। আর তোমাদের যারা এখনও জানো না তারা জেনে নাও, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই পড়তে পারবো। কত জানি? মাত্র 3999 টাকায়। সো ভর্তি হয়ে ফেলো। এই যে জুম বা গুগল মিটে সরাসরি কথা বলার মজা আর কোনো কিছুতে নাই। সো এই যে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে কিন্তু 19শে জানুয়ারি থেকে। সো আজকে কত তারিখ? 14ই জানুয়ারি। তার মানে আর একটা ফাউন্ডেশন তোমাদের ক্লাস হবে, তারপরে কিন্তু মেইন ক্লাস। এই যে কোর্স ফি মাত্র 3999 টাকা। ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি, চলো। আচ্ছা ভাইয়া, তাহলে হুম 3টা ফাউন্ডেশন আর 17টা ক্লাস হচ্ছে? না 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 না, ওগুলা বাদ দিয়েই 17টাই আমরা চেষ্টা করব যে মেইন ক্লাস নেওয়ার, সরি 20টাই আমরা মেইন ক্লাস নেওয়ার। মানে একটু আস্তে ধীরে পড়াই না, নাকি তোরা চাইছ যে কি কম ক্লাস নাকি কি চাই? না ভাইয়া, পড়ান। দেখি শুরু করি কি হয়, ব্যাপার না। যেমন ধরো HSC 25 এন্ড গেমের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওদের বলছিলাম 29টা ক্লাস নিব, তো 28টা ক্লাসে সব শেষ হয়ে গেছে। তো আমার করার কি আছে, মানে শেষ। আচ্ছা চলো, নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? দেখেন সবই বোর্ডের কোশ্চেন আমরা নিয়ে আসছি, ধুমাধুম পারতে হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি বলো কোনটা 2। কোনটা? নাম্বারটা C3PO4 CA3PO4 এই সংকেতগুলো করতে হয় কি মুখে বলে বলে মুখে তুলে ফেলতে হয়। যারা পারো তারা তো পারো, অনেকেই পারো দেখলাম মাশাআল্লাহ। যারা পারো না ভাই, ট্রাস্ট মি, অন্য বন্ধুকে দেখে অবাক হওয়ার কিছু নেই যে ও কেমনে পারে, ও মুখে বলছে, ও
ও মুখে তোতা পাখির মতো বলি বলি শিখছে ক্যালসিয়াম ফসফেট CH3PO4O2 CH3PO4O2 এইভাবে শিখছে। আচ্ছা, সো এখন ক্যালসিয়াম ফসফেট যৌগের আণবিক ভর কত চিন্তা করো। যে তোমাদের কিছু মজার জিনিস শিখাই। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তো সবাই জানো না? কত এটা? 98 98। এই সেম আণবিক ভরের আরেকটা অ্যাসিড আছে তোমার পরিচিত, জানো কে? HCl না, HClO4 তো না, H3PO4। H3PO4। কেন এটার আণবিক ভর 98? এটার কারণটা খুব মজার, টের পাচ্ছ? দেখো, 31 32 আরে হ্যাঁ, ফসফরাস হচ্ছে 31, সালফার হচ্ছে 32। তার মানে কি এইখানে যে এইটা হচ্ছে ওইটার আণবিক ভর মনে হবে না এক বেশি না, হাইড্রোজেন আবার একটা কম। হ্যাঁ, একটা বেশি কম সব জায়গায়। হ্যাঁ, সো যার ফলে হয়েছে কি এটা মনে রাখা খুবই সহজ যে এই সালফিউরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড আণবিক ভর সেম। এখন তুমি চিন্তা করো তোমার কাছে কি জানতে চাইছে, ক্যালসিয়াম ফসফেটের আণবিক ভর কত। সো CH3PO4 এটার যে আণবিক সংকেত জানে না তার দিয়ে তো আর এই কোশ্চেনের সলভ হবে না। সো তাইলে এই ফসফেট মূলকের আলাদা আলাদা ভর হিসাব না করে এখানে 98 × 2 ভাবা যায় না? 196। বোঝো না এই ব্যাপারটা? এইটুকু জায়গায় আছে হচ্ছে 196। তোমরা কি বুঝছো আমার কথা? 98 ইন্টু হচ্ছে কত 2। এইবার ক্যালসিয়াম 3টা তো সহজ, 120 না? বোঝো না? 120। হ্যাঁ, তাহলে এবার করলে ক্যালকুলেটর আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, করে দেখবা কত আসে। জানি না, আমি জাস্ট টেকনিক দেখাচ্ছি যে এগুলো ইন্ডিভিজুয়ালি হিসাব করতে গেলে অনেকেই ভুল করে। সো সেই জিনিসটা কেমন একটু স্মার্টলি হ্যান্ডেল করা যায়। আচ্ছা, একই প্রশ্ন দেখেন ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আসছে, তাই আমরা অথবা দিয়ে লাগাই দিছি। ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু আছে? ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে কতটি পরমাণু আছে? বলো তো কোন প্রশ্নটা বেশি 3। বেটার? বলো তো কোন প্রশ্নটা বেশি বেটার, উপরেরটা না নিচেরটা? বলেন তো, মানে কোশ্চেনের ভাষা। 2 নাম্বারটা। 2 নম্বরটা। একটা অণুতে কয়টা পরমাণু? রাইট, CH3PO4 বলো কয়টা পরমাণু আছে এখানে? 13। এইখানে ভিতরে পরমাণু কয়টা? 5টা না? একটা 5টা। ফসফরাস 4টা অক্সিজেন, তাহলে 5টা। 5 যে জিনিসটা আছে এই বাক্সটা তো 2 বার আছে, তার মানে 10 আর 3 13টা। বুঝেছো? 13। তারপরে পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? K2Cr2O7। 7 আর 2 আর 2 11। আচ্ছা, তারপরে যারা সংকেত পারবে না তারা এইসব জায়গায় ধরা খাবে। এই জন্য বলছি আজকের ক্লাস হচ্ছে কেমিক্যাল লিটারেসির ক্লাস। অ্যালুমিনিয়াম ফসফেটের অণুতে পরমাণুর সংখ্যা কত? সংকেত কি বলো? LPO4। Al, তারপরে কি? 4 নম্বর ফসফেট, ভাইয়া। PO4। ও 4 নাম্বার, তাই বলছো? আচ্ছা, ওকে। তাহলে এখানে কতগুলো? অ্যালুমিনিয়ামেরও যোজনী 3, ফসফেটেরও যোজনী 3, তাহলে কি হবে? 4 5 6। আচ্ছা, ওকে। 6টা। এখন যদি তোমারে বলতাম অ্যালুমিনিয়াম, বলো দেখি, অ্যালুমিনিয়াম ফসফাইট যদি এই প্রশ্ন দিয়ে দেয়, বলেন অ্যালুমিনিয়াম ফসফাইটের সংকেত কি হবে? চেষ্টা করেন। Al2HPO3 আগে অ্যালুমিনিয়াম লিখলাম, এবার বলো ফসফাইট মূলকের সংকেত কি? 3টা হাইড্রোজেন বের হয় না, HPO3 2-। HPO3 2-, তাহলে ওর যোজনী বেসিক্যালি 2, এইটা এখানে যাবে আর এইটার যোজনী 3 এইখানে যাবে, এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফাইট। সো ওই ফসফেটের জায়গায় ফসফাইট দিয়ে দিলেই দেখো কোশ্চেন কত জটিল হয়ে যাবে। সো আমি ওটা কখনো আসে নাই, এগুলো 9 10 লাগবে না মনে হয়। তারপর ওটা দেখালাম কোশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, সো কখন কি লেগে বসে তার তো ঠিক না। তোমরা এত কিছু জানো দেখি যে, আল্লাহ কে পিকেসি শিখে ফেলছো, সর্বনাশ। অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটি? কি হাস্যকর, বলেন। L2CO3 CO3 কি আবার CO3 তাহলে এই সংকেত ফারি গেছি আমরা, এই যে 2 নাম্বারটা। আচ্ছা, নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত? তোমাদের বইতে 2টা ধনাত্মক যৌগমূলক দেখানো হয়েছে, কোনটা কোনটা? অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম আর একটা কোনটা? অ্যামোনিয়াম। আর হচ্ছে ফসফোনিয়াম। ঠিক আছে, এখন ঘটনা হইতেছে এই অ্যামোনিয়ামের সাথে কি লাগাইতে হবে আমার? ফসফেট। তাহলে বলেন সংকেত কি হবে? NH4। NH4 অ্যামোনিয়ামের সাথে কি থাকবে? হোল 3 থাকবে না? আমি এইভাবে চিন্তা করি যে ওর যোজনীটা এখানে দিতে তারপর হবে। PO4 NH4 কোনটা? এই যে প্রথমটাই তো। তারপরে বাহ, সুন্দর প্রশ্ন। অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে Y প্লাস সোডিয়াম নাইট্রেট। তাহলে এবার বলতেছে বিক্রিয়াটিতে A এর মান কত? বিক্রিয়াটা সলভ করতে পারবা? AlNO3 অ্যালুমিনিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রোডাক্টে যে কি পাবো? কিছু একটা পাইছি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট। এখন ঘটনা হচ্ছে খুবই সহজ, আমার ক্লাস 9-এর কথা মনে পড়ে গেল। তোমাদের মতো বাচ্চা যখন ছিলাম, আল্লাহ
আমার এখনও মনে পড়লে সেই থ্রিলিং লাগে আর কি, যে আমিও কোনো এক সময় এরকম শিশু ছিলাম। সো ওই সময় আমি একটা কোচিংয়ে কিছুদিন পড়ছিলাম, তো ওই স্যারটা একটা মজার টেকনোলজি শিখাইছিল বিক্রিয়া করার। এখানে সেই টেকনোলজি কাজে লাগানো যাবে। সেই টেকনোলজিটা হচ্ছে, আমাকে বলছিল দেখো একটা যৌগের মধ্যে সবসময় প্লাস আর মাইনাস থাকে। আমি বললাম জি স্যার। তারপরে বললো যে এর প্লাস এনে ওর মাইনাসের সাথে বসাবা, ওর মাইনাস এনে এর প্লাসের সাথে বসাবা, বিক্রিয়া হয়ে গেছে। বললাম আরে তাই তো, মজা রে ব্যাপারটা, বুঝছো? মানে জাস্ট বিনিময় ঘটবে আর কি, প্রতিস্থাপন। এটা প্লাস, নাইট্রেট পার্টটা মাইনাস, সোডিয়াম পার্টটা প্লাস, এই পার্টটা মাইনাস। তাহলে দেখো তো, এই অ্যালুমিনিয়াম যে ওই সোডিয়ামের জায়গায় বসাই দিলাম, তাহলে কি তৈরি হলো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। AlOH3। আর এই সোডিয়ামটা এসে এখানে বসবে, মানে জাস্ট প্লাস মাইনাসের ইন্টারচেঞ্জ হবে। তাহলে সোডিয়াম যে যদি ওখানে বসে, তাহলে সোডিয়াম নাইট্রেট হয়ে গেছে, শেষ। আচ্ছা, এখন তো এ এর মান কত জানতে চাইছে। এ জিনিসটা কি আসলে সমতা করার জন্য যে নাম্বারটা রিকোয়ার্ড সেটা। তাহলে এ এর মান কেমনে বের করবো বলো? দেখো ওইদিকে 3টা সোডিয়াম, তো 3। নাইট্রেট তো 3টা ছিল বলে এখানে 3 দিছে, তাহলে সোডিয়াম 3টা, তাহলে এখানে ভাই তো 3 হবে। আমি তো এই বিক্রিয়া না লিখেও বলতে পারতাম, এটা তো আমার লেখার দরকারই ছিল না, তাই না? আচ্ছা, হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে তোমার সেই এ এর মান। তোমরা কি বুঝছো আমি কেমন সলভ করছি? তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে 3। এখানে একটা ব্র্যাকেট হবে, হইল। আচ্ছা, তারপরে খুবই সুন্দর প্রশ্ন। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে এটা কি করা হয়েছে জানো? এটা উত্তপ্ত করা হয়েছে। এখানে দেয় নাই বোর্ড কোশ্চেনে, তোমার জানা উচিত। এটাকে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড A প্লাস অক্সিজেন, এটা কি হবে বলতে পারবা? NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে আচ্ছা, ওই পুরা জিনিসটা লেখার দরকার নেই, লিখবো একটু জেনে এটা রাখো পারবো। যে পারবা। হ্যাঁ, এটা বইতেও আছে। তাহলে থাক, আমি আর বললাম না। মানে ভাইয়া ধাতব নাইট্রেটের উত্তপ্ত করলে ওই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন আর ধাতব অক্সাইড উৎপন্ন হয়, ওইটা না? ধাতব নাইট্রেট তো আবার 2 রকমের আছে। বেসিক্যালি যেটা হয় বলে দেই, সেটা হচ্ছে আয়নিক নাইট্রেট। আয়নিক নাইট্রেটকে উত্তপ্ত করলে এক জিনিস হয়, আর সমযোজী নাইট্রেটকে উত্তপ্ত করলে আর এক জিনিস হয়। আয়নিক নাইট্রেটকে উত্তপ্ত করলে কি হয় জানো? আয়নিক নাইট্রেটকে উত্তপ্ত করলে হয় হচ্ছে নাইট্রাইট আর হচ্ছে অক্সিজেন। আর সমযোজী নাইট্রেটকে উত্তপ্ত করলে হয় হচ্ছে অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন। এখন কথা হচ্ছে আয়নিক নাইট্রেট কেডা? আয়নিক কারা? আয়নিক বলতে বোঝায় হচ্ছে গ্রুপ 1 এলিমেন্টস, লিথিয়াম বাদে। সমযোজী বলতে বোঝায় হচ্ছে বাদ বাকি পুরো পর্যায় সারণী। আশা করি কিছু বোঝো নাই। বুঝতে পারছি। মানে ঘটনা হচ্ছে 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, তাদের যে নাইট্রেটগুলো আছে, তাদেরকে উত্তপ্ত করলে এরকম হয়। তোমাকে যদি বলা হয় সোডিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করছি, বলেন কি হবে? সোডিয়াম নাইট্রেট থেকে হয়ে যাবে সোডিয়াম নাইট্রাইট যোগ অক্সিজেন। সমতা করলাম না, এমনি জাস্ট বিক্রিয়াটা দেখাইলাম। বোঝো না? বুঝছো কি বাবা? বোঝো না? হ্যাঁ, বুঝতে পারছি। তোমাকে যদি এইবার আমি দেই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করছো, বলো ম্যাগনেসিয়াম নাইট্রেট কোন সীমানায় পড়ে? আয়নিক সীমানায় নাকি সমযোজী সীমানায়? সমযোজী। সমযোজী সীমানায়। তাহলে সমযোজী সীমানায় কি হবে বলো? ম্যাগনেসিয়াম ধাতু অক্সাইড, অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। এটা হবে। এইটা লাগবে না, আয়নিক নাইট্রেট তোমাদের জিনিস না, বড়দের জিনিস। দেখাই দিলাম, তোমরা একটা অ্যাডভান্সড লার্নার্স বলে মনে হইতেছে, তো তাই আর কি। ওকে, বেশি অ্যাডভান্সড লার্নিং করতে যে বইয়ের জিনিস ভুলে যেও না। আচ্ছা, তাহলে এখন তোমাকে কি বলছে? ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এ মানে হবে হচ্ছে কে আমাদের? নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। তাহলে কি জানতে চাইছে? ক নাম্বার আনসার?
ওকে, তারপরে এই যৌগের সংকেত। ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? ফসফোনিয়ামের সংকেত কি? PH4। ফসফেটের সংকেত কি? PO4। সো ফসফোনিয়ামের সাথে কি থাকবে? হোল 3 PO4। এই তো কোনটা? এই যে সহজ জিনিস, এই পারবি না এগুলা? কিরে ভাই, বাচ্চা বাচ্চা জিনিস তো। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কে করাবে ভাই? Mg3PO4 হোল 2। তারপরে ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট মূলক বিদ্যমান বলেন? আর 2টি। দুইটা, কারণ ম্যাগনেসিয়ামের যোজনী 2। আচ্ছা, ম্যাগনেসিয়াম ফসফেটে পরমাণু সংখ্যা বাচ্চা জিনিস। আচ্ছা, কোনটি বোরন নাইট্রাইডের সঠিক সংকেত? খেয়াল করেন, নাইট্রাইড বলেন সংকেত কি হবে? Bn। এটার সংকেত হবে হচ্ছে Bn, কারণ বোরনেরও যোজনী 3, নাইট্রোজেনেরও যোজনী 3, তাই না? আচ্ছা, তারপরে বলো Bn এ নাইট্রোজেনের যোজনী কত বলো? 3। 3। আচ্ছা, তারপরে কোনটি ক্ষার নয়? এই যে অ্যাসিড ক্ষার নিয়ে কথা, এটা একটা ফালতু প্রশ্ন, এই প্রশ্নটা করাটা ঠিক হয় নাই। এটা ঢাকা বোর্ডের 2020-এর প্রশ্ন, এখানে সবগুলোই ক্ষার, তবে এদের মধ্যে ক্ষারীয় চরিত্র সবচেয়ে কম কোনটার সেটারে দাগায় আসতে হবে। এই টাইপের কোশ্চেন আসলে সেখানে স্ট্র্যাটেজিটা কি হবে? যা ক্ষারীয় চরিত্র কম তাকে দাগাইতে হবে। কাকে দাগাবো বলো এখানে? আচ্ছা ভাইয়া, ক্ষারক ক্ষারের বিষয় না, মানে পানিতে দ্রবীভূত হয় কি হয় না? হ্যাঁ বলো, এভাবে কনসিডার করো, ওটা করলে কি হবে? বা তাও ফেরাস হাইড্রোক্সাইডই হয়। একই কথাই আর কি। আচ্ছা, সো এবার আসো, কোনটি অম্লধর্মী বলেন? সিলিকন সিলিকন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড। এই বস্তুটা কোন ধর্মী বলো তো? এটা এটা কিন্তু উভধর্মী উভধর্মী, জানো তো? অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উভধর্মী। আচ্ছা, এইটা হচ্ছে তোমার অম্লধর্মী, অপধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী হয়। আচ্ছা, তারপরে কি হবে? MgH2 কোন ধরনের যৌগ? ম্যাগনেসিয়াম হাইড্রাইড বলেন। আয়নিক। ধাতু আছে আর অধাতু আছে, তাহলে আয়নিক হবে। উদ্বায়ী হইতে পারে বাট হওয়ার কথা না, ধাতব হাইড্রাইড এভাবে উদ্বায়ী হয় না, বাট সমযোজীয় না, জৈবও না, সো কারেক্ট আনসার হচ্ছে আয়নিক। তারপরে আজকের ক্লাস শেষ। তোমাদের শুধুই কেমিস্ট্রি ফাউন্ডেশন হচ্ছে এটা ভাইবো না, ফিজিক্স ম্যাথের ক্ষেত্রেও একটা চমক আছে। তো তোমাদের বন্ধুদের নিয়ে চলে আসো, আমাদের এই অস্থির ভাইয়াদের সাথে ফুল কোর্সে কিন্তু একবারে ভর্তি হয়ে যাচ্ছে 3999-তে। আমার খুব খারাপ লাগে পরে যখন ক্লাস দেখে এসে বাচ্চারা কান্নাকাটি করে যে ভাই বাপের খামারের গরু মার সোনা গহনা বেচে অন্য এক কোচিংয়ে ভর্তি হয়েছি, কাজ হইতেছে না, এবার আপনারা ফ্রিতে দেন। সরি বস, হচ্ছে না, হবে না, মানে এনাফ ইজ এনাফ। সো যাদের ভর্তি হওয়ার দরকার আগেই ভর্তি হয়ে ফেলো, পরে কান্নাকাটি করো না। সো কারা ক্লাস নিচ্ছে দেখতেই পারতেছো। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে আবার 16 তারিখে, অর্থাৎ পরশু দিন। আর কালকে তোমাদের হুট করে একটা এক্সট্রা ক্লাস দিতে পারি, কেমিস্ট্রি না, অন্য কোনো সাবজেক্টের, দেখা যাক কি হয়। সো তোমাদের বন্ধুদেরকে বইলো টাটা, আল্লাহ হাফেজ। আর পরশু দিনের যে ক্লাসটা ওটা কখন হবে টাইমটা তোমাদেরকে পরে জানায় দেওয়া হবে, ঠিক আছে? মানে আমাদের পেজে বা গ্রুপে একটু চোখ রাখো আর কি। ওকে, সো আজকে ক্লাসটা মনে হয় একটু বেশি লম্বা নিয়ে ফেলছি। হ্যাঁ, না, আমি চাইছিলাম আর একটু ছোটো নিতে। সো ঠিক আছে, পড়াশোনা করো, আর বাকি কথা পরবর্তী ক্লাসে হবে। টাটা।